আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের রাবি সিউটের একটা টাইপ ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব আমরা ভেক্টর অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে আমাদের যে সকল ইম্পোর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে এগুলো রাবি সিউটে আসছে। তো এগুলো আমরা সলভ করব। তো এখানে রাবির পাশাপাশি অন্যান্য ভার্সিটির জন্য তোমাদের এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে? তো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, তো সবার জন্য এই ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আমরা টাইপ ওয়াইজ সাজাইছি, তো তোমার সকল ভার্সিটির জন্য কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? চলো আমরা দেখি আমাদের প্রশ্নগুলা কেমন আছে। তো আমরা ১ম এ যাব হচ্ছে অবস্থান ভেক্টর, একক ভেক্টর এই টাইপের থেকে। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন রাবিতে আসছে। তো দেখতে পাচ্ছ রাবিতে আমাদের ২২-২৩ সেশনে কিন্তু আসা একটা প্রশ্ন। এখানে তোমাকে বলছে a ভেক্টর দেওয়া আছে 3i + j - 2k এবং b ভেক্টর দেওয়া আছে i + 3j + 2k। তো যদি এটা হয় তাহলে ab ভেক্টর, এই যে ab ভেক্টরটা কত? এখানে কিন্তু a আর b ডট গুণ না, ডাইরেক্ট ab। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব? এটা খুবই ইজি প্রসেস। দেখো, ১ম এ বলছে ab ভেক্টর বের করবা, তার মানটা বের করবা। ঠিক আছে? তাহলে আমাদের ১ম কাজ হবে ab ভেক্টরটা বের করা। যখনই আমাদের এরকম a একটা ভেক্টর দেওয়া থাকবে, b একটা ভেক্টর দেওয়া থাকবে, তখনই আমাদের অবস্থান ভেক্টরের সাথে যেটা বের করতে হবে সেইটা হলো তোমাদের যে এবি ভেক্টর। ঠিক আছে? এই যে এবি ভেক্টর, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এভাবে তোমরা দিবা। এটা এক্স্যাক্টলি হয় হচ্ছে ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, অবস্থান ভেক্টর দিয়ে। তো আমরা যেহেতু এমসিকিউ সলভ করব বোঝানোর স্বার্থে তোমাদের বি মাইনাস এ দিয়ে বোঝাই দিলাম। তুমি জাস্ট বি মাইনাস এ বিয়োগ করে দিলেই তোমাদের কিন্তু অ্যানসার চলে আসবে এবি ভেক্টরটা। তো দেখো, আমি যদি আমাদের বিয়োগের নিয়ম কি, বিয়োগ বা যোগের নিয়ম কি, যে আই এর সহগের সাথে আই যোগ বিয়োগ করব, জে এর সাথে জে যোগ বিয়োগ করব, কে এর সাথে কে সহগের যোগ বিয়োগ করব, তাই না? তো আমাদের বি থেকে যেহেতু এ বাদ দিতে হবে, তাহলে দেখো বি তে আই আছে। তাহলে আমরা এখানে একবারে লিখি, দেখো একবার তোমরা করে দিই। আই তারপর -3i। ঠিক আছে? i -3i। দেন আমাদের আছে কি বলতো? তারপর যদি আমরা দেখি প্লাস, আমরা প্লাস দিয়ে লিখবো। তারপর জে আসো। তাহলে এখানে কি 3j আছে। তাহলে এখানে যে আমাদের 3j, তারপর আমাদের দেখো কি আছে এই পাশে, এ তে আসে j, তাহলে মাইনাস জে। ঠিক আছে? এরপর আসো কে এর জন্য আসে। তো কে এর জন্য এখানে কি আছে? 2k আছে। এখানে আমাদের 2k এবং হচ্ছে এ তে আসে কত? -2k। তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। প্লাস 2k। ঠিক আছে? তো এটা আমরা ভেক্টর ফর্মটা পেয়ে যাচ্ছি কত? দেখো এখানে চলে আসে তোমার -2i, তারপর চলে আসছে হচ্ছে প্লাস 2j, এরপর চলে আসছে দেখো প্লাস 4k। তো এইটা হলো আমাদের এবি ভেক্টর। আমরা কিন্তু এবি ভেক্টরটা পেয়ে গেছি। ঠিক আছে? আমরা এবি ভেক্টরটা পেয়ে গেছি। কিন্তু আমাদের চাইছে কি? এবি ভেক্টরের মান চাইছে। অতএব আমরা যদি এবি ভেক্টরের মানটা বের করি, এবি ভেক্টর এটার মান যদি বের করতে যাই, তখন আমাদের কি হবে? তখন আমরা লিখবো হচ্ছে রুট ওভার আই এর সহগ কত? -2, এটার উপরে স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস দেখো এখানে 4 স্কয়ার। ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে দেখো এখানে কত আসে? 4। তারপর দেখো এখানে কত আছে? 4 4 4 4 কত? 8। আর এখানে কত আছে বলতো? 16। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা কত? 24। তাহলে 24, এই 24 কে আমরা কি লিখতে পারি? 4 ছক 24, তাহলে রুট ওভার 4 গুণন হচ্ছে 6। তো তুমি এটাকে লিখতে পারো, 4 কে রুট করলে 2 হয়ে যায়। তো 2√6। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এবি ভেক্টরের মান। তো এখানে কি হবে? 2√6। তো এইভাবে তোমাদের কিন্তু ভেক্টর দিতে পারে অবস্থান ভেক্টর সাহায্যে। ঠিক আছে? এ একটা ভেক্টর দেওয়া থাকলো, বি একটা ভেক্টর দেওয়া থাকলো, বললো যে এই ভেক্টরের মানটা বের করো। ঠিক আছে? তাহলে এবি ভেক্টর বের করবা, তারপর তার মান বের করে এভাবে কিন্তু চলে আসবে। তোমাদের কিন্তু আরো একভাবে দিতে পারে প্রশ্ন। তোমাকে এভাবে দিল, তোমাকে বলল যে পি, ঠিক আছে? পি একটা মনে করো দেওয়া আছে 2, 3, এখানে মনে করো 4। ঠিক আছে? এবং এটা যদি কিউ দেওয়া থাকে, মনে করো কিউ অবস্থান তোমাকে দেওয়া থাকলো, বলো যদি 3, এটা মনে করো হচ্ছে 5 এবং এটা মনে করো হচ্ছে আমাদের আবার হচ্ছে 3। তাহলে তোমাকে বলল যে পিকিউ ভেক্টরটা কত? ঠিক আছে? পিকিউ ভেক্টরের মানটা কত? এটার সমান হট। তো এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করবা? এই ধরনের প্রশ্ন আমরা খুবই ইজিলি সলভ করতে পারি। সেটা হচ্ছে দেখো পিকিউ, এখানেও সেম কন্ডিশন আমরা এপ্লাই করব পিকিউ। এখানে আমরা কি করব বলতো? কিউ থেকে পি বাদ দিব। তাহলে কিউ থেকে পি বাদ দিবা। কিন্তু এখানে কি ভেক্টর ফর্মে দেয়া আছে? না। তাহলে তোমাকে আগে ও কিউ ভেক্টর, ওবি ভেক্টর এগুলো বের করে নিতে হবে। অবস্থান ভেক্টর বের করে নিতে হবে। তাহলে আমাদের এখানে কাজ কি হবে? ও কিউ ভেক্টর থেকে আমরা কি করব? ওপি ভেক্টর বাদ দিব। ও কিউ ভেক্টরটা কি হবে? দেখো 3, প্রথমে এটা কি? এটা আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে জেড। তো আমরা এক্স এর কারেসপন্ডিং কি পাবো? আই পাবো। ওয়াই এর কারেসপন্ডিং কি পাবো? জে পাবো এবং জেড এর কারেসপন্ডিং কে পাবো। তো এই ভ্যালুগুলো বসাই দিব। তাহলে দেখো ও কিউটা কি হচ্ছে? ও কিউ ভেক্টরটা হয়ে যাচ্ছে 3i প্লাস দেখো এখানে হচ্ছে 5j। ঠিক আছে? 5j প্লাস দেখো এখানে কত হচ্ছে? 3k। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি ও কিউ ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে এর সাথে মাইনাস হবে। তাহলে মাইনাস মাইনাস আমাদের কি ওপি ভেক্টর। ওপি ভেক্টরটা কি হচ্ছে দেখো তো? 2i এবং 3 এর সাথে কি হবে? y বরাবর। তাহলে এটা কি হবে? 3j। ঠিক আছে? 3j এবং এরপরে দেখো 4 আছে। 4 বরাবর কি আছে? z অক্ষ বরাবর না? এটা 4k। এটা দুইটা বিয়োগ করে দিলে আমরা কিন্তু পিকিউ ভেক্টরটা পেয়ে যাব। তারপর পিকিউ ভেক্টরের মানটা বের করলে আমরা অ্যানসার পেয়ে যাব। তাহলে এখান থেকে অ্যানসারটা কি হচ্ছে দেখো তো? আমরা এখান থেকে পাচ্ছি কত? i পাইলাম। তারপর দেখো এখানে পাচ্ছি কত? -3j 5, তার মানে এখানে পাচ্ছি কত? 2j পাইলাম। ঠিক আছে? তারপর দেখো +3k -4k, তার মানে এখানে -k পাইলাম। তো এটা কিন্তু আমাদের পিকিউ ভেক্টর।
আমাদের কি পেলাম, এটা আমাদের পিকিউ ভেক্টরটা পেলাম। তোমাকে এখানে বলছে পিকিউ ভেক্টর মান বের করো। পিকিউ ভেক্টর মানটা কিভাবে বের করবো, যে রুট ওভার 1 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, তার মানে 2 4 রুট ওভার দেখো 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অবস্থান ভেক্টর থেকে তোমাকে দিতে পারে। আমি দুইটা টাইপে তোমাকে বুঝাই দিলাম। তোমাকে হয় ভেক্টর ফর্মে দিবে, তাহলে ডিরেক্ট তুমি দ্বিতীয় ভেক্টর থেকে প্রথমটা বাদ দিবা, আর যদি এভাবে স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে তাহলে তোমাকে অবস্থান ভেক্টরটা কনভার্ট করতে হবে, দেন তুমি বিয়োগ করে দিবা, ঠিক আছে। এভাবে করতে পারো, আবার ডিরেক্ট সরাসরি 3 - 2, আবার 5 - 3, 3 - 4, এভাবে আমি বোঝানোর সুবিধার্থে এভাবে করাইলাম, ঠিক আছে। পরবর্তী আসো, তো এখানে বলছে দেখো, যদি কোনো বস্তু এক্স দিকে, এক্স অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড এবং ওয়াই দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে ভেক্টর পরিপ্রেক্ষিতে বস্তুটির বেগ কত। আমরা বেগ জানি কি, বেগটা ভেক্টর রাশি, বেগের কি থাকবে বলতো, মান থাকবে, আর কি থাকবে, দিক থাকবে। আমাদের মান দেওয়া আছে কি বলতো 4 এবং 2, এবং দিক কি, প্রথমটা এক্স বরাবর এবং ওয়াই বরাবর। কিন্তু আমরা কি ভেক্টর ফর্মে নিয়ে আসতে হবে, ভেক্টর ফর্মে নিয়ে আসতে হবে। আমি যদি ভেক্টর ফর্মে নিয়ে আসতে যাই, তাহলে ভি ভেক্টর সমান কি বলতো, এক্স দিকে, তাহলে আমরা প্রথম মানটা কি পাচ্ছি, 4 পাইলাম। আচ্ছা, এর দিকটা কোন দিকে, এক্স অক্ষ বরাবর। আমি কি এখানে এক্স লিখবো না, আমার এক্স দিকে কোন ভেক্টরটা কাজ করে, এক্স দিকে আমাদের আই যে ভেক্টর আছে, আই একক ভেক্টর, ওইটা কাজ করে। তাহলে আমরা 4 এর সাথে কি নিব, যেহেতু এক্স দিকে যাচ্ছে, এটা হবে কি বলতো, আই। এবার আসো, আমাদের পরেরটা কি দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে এই 2 কার সাথে, কোন দিকে যাচ্ছে, ওয়াই অক্ষের দিকে যাচ্ছে। তাহলে ওয়াই অক্ষ দিকে কে কাজ করে, আমাদের অক্ষ বরাবর আমাদের যে কারেসপন্ডিং একক ভেক্টর। তাহলে আমাদের এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের যে বস্তুর ভেক্টর ফর্ম, ঠিক আছে। এখান থেকে তোমাকে অনেক সময় ভেক্টরের মান বের করে দিতে পারে, যে ভি এর মানটা কত। তাহলে তোমাকে যদি মানটা বের করে দেয়, তাহলে তুমি এখানে কি করবা, দুইটা কি লম্ব দিকে না, এক্স ওয়াই কি পরস্পর লম্ব দিকে, তাহলে ভেক্টর, দুইটা ভেক্টর যদি লম্ব হয়, লব্ধি কত হবে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে এখানে আমরা 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে, এখানে রুট ওভার তুমি কিন্তু চাইলে দেখো কি থাকে, 16 যোগ 4, তার মানে 20, ঠিক আছে। তো এইভাবে মান বের করো, এটা সমান কি 2√5 ও লেখা যায়। এটা হচ্ছে কি মান, তোমাকে যদি মান চাইতো, তো তুমি এটা চাইতা, তোমাকে যেহেতু ভেক্টর ফর্ম বলছে, তাহলে আমাদের অ্যানসারটা কি, এটা হচ্ছে আমাদের অ্যানসার ভেক্টর ফর্মে। এটা কি বলতো, 4i + 2j ডি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো সবসময় মাথায় রাখবা আমাদের কোন অক্ষ বরাবর কোনটা কাজ করে, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর আমাদের আই, ওয়াই অক্ষ বরাবর আমাদের কি জে, এবং জেড অক্ষ বরাবর আমাদের হচ্ছে কে একক ভেক্টর, ঠিক আছে। এবং প্রত্যেকটা পরস্পরের সাথে কি বলতো 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, প্রত্যেকটা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ঠিক আছে। এরপর আসো, আমাদের একক ভেক্টর থেকে একটা প্রশ্ন আসছে, এটা রাবিতে 22 তোমার হচ্ছে 22-23 সেশনে আসা একটা প্রশ্ন। তো বলছে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর তোমাকে দেওয়া আছে, r1 এবং হচ্ছে এখানে r2, ঠিক আছে। r1 এবং r2 দেওয়া আছে। ওয়েট, আচ্ছা, তো আমাদের এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, r1 এবং r2। তো এবার বলছে দুইটা ভেক্টর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, দুইটা ভেক্টরের এদের যে লব্ধিটা পাবো, লব্ধি মনে করো আর, এই আর এর সমান্তরালে একক ভেক্টর আমাদের বের করতে হবে। তাহলে কোনো একটা ভেক্টরের সমান্তরাল যে একক ভেক্টর, সেটা আমরা কিভাবে বের করি, তো কোনো একটা ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর, তাহলে আমরা কিভাবে বের করি, একক ভেক্টর, একক ভেক্টর এটা মানে কি, একক ভেক্টর আমরা কোনো ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি, ভেক্টর ডিভাইড বাই তার মান, তাহলে কিন্তু আমরা কি তার দিকে সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাব। তাহলে প্রথম কাজ কি, আমাদের লব্ধিটা বের করা। লব্ধিটা কি হবে বলতো, লব্ধি, দুইটা ভেক্টরের লব্ধি ফরম্যাট কি দেওয়া আছে, r1 r প্লাস, এভাবে ভেক্টর ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা লব্ধি মানে কি, যোগ করে দিব, দুইটা ভেক্টর কি করে দিব, যোগ করে দিব, তাহলে কি পেয়ে যাবো, লব্ধি পেয়ে যাবো। যোগ করে দাও, i এর সাথে i যোগ, j এর সাথে j যোগ, কে এর সাথে কে যোগ, দেখো 2i + i, তার মানে এটা কি পাচ্ছি আমরা 3i পাইলাম। তারপরে 4j, এখানে হচ্ছে 2j যোগ করলে কত হবে, 6j, ঠিক আছে। এরপর আমরা -5k + 3k, তার মানে এখানে পাবো -2k। তো এটা কিন্তু আমাদের লব্ধি ভেক্টর হয়ে গেল। এবার এইটার দিকে একক ভেক্টর, এটার দিকে কি ভেক্টর, একক ভেক্টর। যদি আমরা এটাকে আর মনে করো ক্যাপ দিলাম, এটা একক ভেক্টর, তাহলে কি হবে, এই যে ভেক্টর ডিভাইড বাই এই ভেক্টরের মান, ঠিক আছে, এই ভেক্টরের মান। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই দিয়ে দেখো কি পাচ্ছি, এখানে পেলাম 3i প্লাস হচ্ছে 6j -2k। এই প্রশ্ন যখন আসছিল তখন এটার উত্তর ছিল না, ব্ল্যাঙ্ক ছিল, তার কারণে আমরা অপশনগুলো তুলি নাই, ঠিক আছে। আর আমরা সঠিক উত্তরটা এখানে দেখবো, দেখো রুট ওভার 3 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে এটা দেখো 36 আর 4 40 9 49, তাহলে 49 রুট করলে কত, 7 থাকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, 3/7i প্লাস হচ্ছে 6/7k মাইনাস 2/7k। এইটাই হলো মূলত আমাদের আর এর দিকে বা লব্ধির দিকে সমান্তরাল একক ভেক্টর, ঠিক আছে। যার দিকে যে ভেক্টর আমরা নরমালি এটা কি পাচ্ছি, এটা হচ্ছে সমান্তরাল দিকে, আর এর দিকটা কি, আর এর দিকটা হচ্ছে আর এর দিকে, বড় হাতের আর যেটা লব্ধি, এটার দিকে, ঠিক আছে। আর যদি লম্ব দিকে বলতো সেক্ষেত্রে কিন্তু এটা a × b ডিভাইড বাই
এ ক্রস বি মান, ওটা আলাদা, আমরা ক্রস গুণনের কনসেপ্টে দেখব। ঠিক আছে, পরবর্তীতে আসো ভেক্টর ও লব্ধি। তো আমাদের ওই টপিক থেকে এই প্রশ্নগুলাই ছিল মোটামুটি। তো এখানে আমাদের এটা দেখো 23-24 আসা একটা প্রশ্ন। তো এখানে তোমাকে বলছে আমাদের একটি বস্তুকে যে পরিমাণ বল দ্বারা, এটা মূলত যে হবে, ঠিক আছে, একটি বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে এই একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানা হচ্ছে, তার মানে এটাকেও পি বলে টানা হচ্ছে, এটাকেও পি বলে টানা হচ্ছে, একটা পূর্ব দিকে একটা দক্ষিণ দিকে। আচ্ছা, পূর্ব আর দক্ষিণের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি বলতো? 90 ডিগ্রি না? অবশ্যই 90 ডিগ্রি, কারণ কি পরস্পর লম্ব এরা। আচ্ছা, তাহলে আমরা চিত্র একটু আঁকাই ফেলি, দেখো, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে পূর্ব ধরি, তাহলে এটা হবে আমাদের কি পশ্চিম, এটা যদি আমাদের উত্তর হয় তাহলে এটা হবে আমাদের দক্ষিণ। ঠিক আছে, তোমাকে বলছে কি পূর্ব দিকে যে বলে যাচ্ছে, তাহলে পূর্ব দিকে মনে করো পি বলে টানতেছে, এটাকেও পি বলে টানতেছে। তো দুইটা যদি সমান বল হয়, বা দুইটা যদি সমান ভেক্টর হয়, তাহলে তাদের যে লব্ধিটা কি করে জানো? লব্ধিটা কি করে? তাদের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে মধ্যবর্তী কোণ, এইটা টোটাল কোণটা যদি আলফা হয়, এই যে এখানে আমাদের যে ছোট এই পার্টটা, এটা কি থিটা না? এই থিটা সমান কি হবে জানো? এই থিটা সমান হবে হচ্ছে আলফা ভাগ 2। ঠিক আছে, তো দুইটা সমান যদি ভেক্টর হয়, দুইটা সমান ভেক্টর যদি হয়, তাহলে তাদের লব্ধিটা কি করে? তাদের মধ্যবর্তী কোণকে দুই ভাগে ভাগ করে দেয়। এই কনসেপ্ট আমাদের লাগবে। তো যেহেতু পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে দুটো সমান ভেক্টর যাচ্ছে, লব্ধিটা কি হবে? টোটাল কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে এইটা কত হবে বলতো? 45 ডিগ্রি। এটা হবে কি 45 ডিগ্রি। তো তোমাকে বলছে যে আমাদের দক্ষিণ অথবা পূর্ব দিকের সাথে না, তোমাকে কোনটা বলছে? পশ্চিম দিকের সাথে কত হবে? ভেক্টর কোন দিকে আছে? পি বরাবর, পূর্ব বরাবর এবং দক্ষিণ বরাবর। কিন্তু তোমাকে এই দুই বরাবর কোণ চাই নাই, চাইছে কি পশ্চিম দিক বরাবর। তার মানে এই যে পশ্চিম দিক না, এই বরাবর কোণ কত হবে? তাহলে এই যে কোণটা কি হবে? এটা না, এইটা। তাহলে এতটুকুর মান 45 ডিগ্রি, আর এটা কি 90 ডিগ্রি না? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা কত হবে? টোটাল কোণটা হবে 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এখান থেকে আমাদের যে বিটা, আমাদের যদি এটা বিটা হয়, এটা যদি বিটা হয়, তাহলে বিটা সমান কি হবে? 90 ডিগ্রি যোগ হচ্ছে 45 ডিগ্রি, তার মানে কত? 135 ডিগ্রি। ঠিক আছে, এটা অ্যান্সার কত? 135 ডিগ্রি। আশা করি বুঝছো। তাহলে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে দুটো সমান ভেক্টর যাচ্ছে, দুইটা যদি সমান ভেক্টর হয়, তাহলে তার মধ্যবর্তী কোণকে আমাদের যে লব্ধিটা আছে, যে লব্ধি আর এটা কি করে? সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে টোটাল মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি, সমান দুই ভাগে ভাগ করে দিছে। তো থিটা ইকুয়াল টু আলফা বাই 2 মানে কত? 90 ভাগ 2 মানে 45 ডিগ্রি। তো দেখো, এদিকেও 45 ডিগ্রি, এদিকেও 45 ডিগ্রি। আমাকে বলছে পশ্চিম দিকের সাথে, তাহলে আমরা এই বরাবর কাউন্ট করব। তাহলে পশ্চিম দিকের সাথে দেখো, তাহলে এতটুকু তো 90 ডিগ্রি, তার সাথে 45 ডিগ্রি যোগ, তার মানে কি টোটাল 135 ডিগ্রি। বুঝতে পারলা? কোন দিকের সাথে চাইছে কোন, এটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে ভালো মতো। ঠিক আছে, যদি বলতো পূর্ব দিকের সাথে বা দক্ষিণ দিকের সাথে, তখন 45 ডিগ্রি উত্তর হতো। আর যেহেতু পশ্চিম দিক বলছে, সেই ক্ষেত্রে আমাদের 135 ডিগ্রি। পরবর্তীতে আসি আমরা, এখানে দেখতে পাচ্ছি, এখানে বলছে কি তোমাকে 5 নিউটন ও 10 নিউটন মানের দুইটা বল একটি কণার উপর আরোপিত হলে কোন বলটি কণাটির উপর লব্ধি বল হতে পারে না? ঠিক আছে, তার মানে 5 ও 10 দুইটা বল কাজ করতেছে, তাহলে নিচের কোনটা এদের লব্ধি হতে পারে না? তো লব্ধির যে শর্ত সেটা কি জানো? যদি পি ও কিউ দুইটা মনে করো ভেক্টর হয়, তাহলে এদের লব্ধি যদি আর হয়, তাহলে লব্ধির যে কন্ডিশন সেটা হচ্ছে পি মাইনাস কিউ, বা হচ্ছে পি এবং কিউ এর যে বিয়োগফল এইটার সমান বা হচ্ছে বড়, এবং পি প্লাস কিউ এইটার সমান বা ছোট, এই রেঞ্জের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন লব্ধিটা কি হবে? পি এবং কিউ এর বিয়োগফল বা দুইটার পার্থক্য, এবং পি ও কিউ এর যোগফল, এই দুইটার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বল কি দিয়েছে? 5 এবং 10। তাহলে আমি যদি এখানে বলি, দেখো 10 বিয়োগ 5 এটার সমান বা বড় হইতে হবে, এবং হচ্ছে 10 যোগ 5, তার মানে এটার ছোট বা সমান হইতে হবে। তার মানে দেখো এখানে লব্ধি কত থাকতে পারে? 5 এর থেকে বড় বা সমান, এবং 15 থেকে ছোট বা সমান, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। মানে 5 থেকে 15 এর মধ্যে থাকতে হবে, 5 থেকে 15 এর মধ্যে তোমাকে লব্ধি থাকতে হবে। তো দেখো এই লব্ধিটা 5 থেকে 15 এর মধ্যে কি কি আছে? এটা হবে, এটা হবে, এটা হবে। বাট 20টা কি? 20 আমাদের 5 থেকে 15 এর মধ্যে কি আছে? নাই। কিন্তু এখানে যদি 12 বলতাম, 13 বলতাম, এগুলো কিন্তু লব্ধি হতো, বাট এটা কিন্তু আমাদের লব্ধি না। লব্ধি হলেও এটা লব্ধি না। রেঞ্জটা বুঝছো? দুইটা ভেক্টরের বিয়োগ ফলের সমান বা বড়, এবং দুইটা ভেক্টরের যোগ ফলের ছোট বা হচ্ছে সমান, এই রেঞ্জের মধ্যে লব্ধিটা অবশ্যই হতে হবে। তো এই প্রশ্নগুলো কিন্তু ঢাবিতে আসতে দেখা যায়, বা অন্যান্য ভার্সিটিতে আসতে দেখা যায়। তো রাবিতে আসলে 16-17টা দেখবা যে অন্য কোনো ভার্সিটির এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝা গেল? এবার দেখো আমাদের চিত্র থেকে, এই যে চিত্র দিয়ে বা ত্রিভুজবিদের সূত্র দিয়ে কিন্তু রাবিতে প্রশ্ন আসে। এটা খুবই সূত্র একটা গুরুত্বপূর্ণ। তো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 মানে কি জানো? এটা দ্বারা বোঝায় হচ্ছে আমাদের যদি নরমাল আমরা ত্রিভুজ দেই, একটা যে কোনো ত্রিভুজ, ঠিক আছে, যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি, এই ত্রিভুজের
তিন বাহু বরাবর ভেক্টরগুলো যদি একই ক্রমে যায়, একই ক্রম মানে কি দেখো বি থেকে সি এদিকে গেল, তারপরে কি এদিকে যাবে, তারপরে এইদিকে আসবে, দেখো একই ক্রমে যাচ্ছে না, এই যে একই ক্রমে ঘুরতেছে না, তাহলে যদি একই ক্রমে ঘুরে, যদি একই ক্রমে একই ক্রমে একই ক্রমে যায়, তাহলে কি লিখতে পারি আমরা, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তো দেখো চিত্র দেখো একই ক্রমে কে কে আছে, কোন চিত্রটা আছে একই ক্রমে, দেখো এ থেকে বি তে গেল, তারপর বি থেকে এ থেকে বি তে যাবে, বি থেকে সি, তার মানে এটা এদিকে যাচ্ছে, তারপর এটা এদিকে যাচ্ছে, তারপর এটা এদিকে যাচ্ছে, তার মানে কি এটা একই ক্রমে ঘুরতেছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এ নাম্বারটা। অ্যান্সার কি হবে, এ নাম্বারটা। অনেক সময় তোমাকে চিত্র দিয়ে দিবে এরকম, বলবে যে এটার ক্ষেত্রে নিজের কোনটি সঠিক, ঠিক আছে, এরকম দেওয়া থাকলো, তারপর তোমাকে এরকম দেওয়া থাকলো, তারপর মনে করো এটা এরকম দেওয়া থাকলো। তো এরকম যদি দেওয়া থাকে এ, মনে করো এটা বি, এটা সি, ঠিক আছে, তাহলে আমাদের মনে করো এটা ভেক্টর, এটা মনে করো পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর এবং এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে এই চিত্রের সাপেক্ষে নিজের কোনটা সঠিক, এরকম প্রশ্ন তোমাকে দিতে পারে। তাহলে প্রথমে যে কোনো একটাকে তুমি স্থির ধরে নাও, বা যেই একটা দিকটাকে পজিটিভ ধরে নাও। ভেক্টর ফর্মে কি আমরা দিক ধরি কি পজিটিভ অথবা নেগেটিভ সাইন দিয়ে, তাই না? তাহলে দেখো আমরা মনে করো বি, এই যে কিউ ভেক্টর বা পি ভেক্টরের দিকটাকে পজিটিভ ধরলাম, এই দিকটাকে কি ধরলাম, পজিটিভ ধরলাম। তাহলে পি যেদিকে গেছে এই ক্রমে যদি ঘুরে, এই ক্রমে ঘুরে যদি আবার পি তে চলে আসে, তাহলে আমরা এটা বলবো কি পজিটিভ, পজিটিভ। আর যদি পি এর বিপরীত দিকে যায় সেটা হবে কি নেগেটিভ। আচ্ছা, তাহলে পি এর দিকে যাচ্ছে, তাহলে পি তো পজিটিভ ধরলাম, তাহলে এখানে দেখো পি ভেক্টর পজিটিভ। এবার দেখো এখানে আসো, তাহলে কি নিচের দিকে আসার কথা না, দেখো আরটা কি নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, মানে পি এর ক্রমেই যাচ্ছে, তাহলে আরটাও কি পজিটিভ হবে, তাহলে এই যে আর হলো পজিটিভ। এখন আমি যদি কিউ এর দিকে তাকাই, তাহলে কিউ কোন দিকে যাওয়ার কথা ছিল, এদিকে যাওয়ার কথা ছিল না, একই ক্রমে যাবে না, একই ক্রমে, যদি একই ক্রমে যায় তাহলে পজিটিভ, আর যদি বিপরীত দিকে যায়, পি এর সাপেক্ষে বলছি না, তাহলে পি এর ক্রমে গেলে পজিটিভ, আর পি এর বিপরীত দিকে গেলে নেগেটিভ। দেখো কিউটা কি পি এর দিকে গেল না বিপরীত দিকে গেল, অবশ্যই বিপরীত দিকে, পি গেল হচ্ছে এইদিকে, এইদিকে, আর কিউ যাচ্ছে কোন দিকে, এই দিকে, তাহলে কিউটা কি নেগেটিভ না, তাহলে আমরা এখানে মাইনাস কিউ লিখতে পারি ইকুয়াল 0। তাহলে এখান থেকে লেখো, আমি লিখতে পারি পি প্লাস আর ইকুয়াল লেখো কিউ। এটাই কিন্তু আমাদের এই চিত্র সাপেক্ষে দেওয়া। তো এভাবে তুমি যে কোনো চিত্র সাপেক্ষে কিন্তু করে ফেলতে পারবে, ঠিক আছে। নরমালি যদি এভাবে তুমি দেখবা যে কোনো একটাকে পজিটিভ ধরে নিবা, যে কোনো একটাকে পজিটিভ ধরে নিবা। সাপোজ এই চিত্রে আমরা এটাকে পজিটিভ ধরলাম, তাহলে এ যদি পজিটিভ হয় তাহলে দেখো এ গেল এদিকে, আচ্ছা এ গেল, তারপর বি যাওয়ার কথা কোন দিকে, এদিকে, আচ্ছা বি ও এদিকে গেল। এবার এদিকে আসার কথা না, একই ক্রমে এই যে এই বরাবর ঘুরে এদিকে আসবে না, আর সি দেখো তার বিপরীত দিকে চলে গেছে, তাহলে এখানে কি হলো মাইনাস ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল সি। তো এইভাবে কিন্তু তোমাকে ভেক্টরের ত্রিভুজ বিধি সূত্র থেকে তোমাকে কিন্তু কনসেপচুয়াল প্রশ্নগুলো দিতে পারে। তো রাবিতে কিন্তু এই টাইপগুলো আসতে দেখা যায়, 21-22 কিন্তু অলরেডি আসছে। তো আমাদের প্রত্যেকটা টাইপগুলো এভাবে কিন্তু আমাদের রাবি সি প্লাস গুচ্ছ যে শিওর শর্ট কোর্সটা আছে এখানে তোমাদের কিন্তু আমরা করাবো, ঠিক আছে। তো এখানে দেখা যাবে যে তোমাদের রাজশাহী ভার্সিটির জন্য এবং গুচ্ছের জন্য যে সকল টাইপ গুলো গুরুত্বপূর্ণ, এভাবে টাইপ ধরে ধরে শিখাই দিব। যাদের এখনো কনসেপ্টের সমস্যা আছে শেষ মুহূর্তে এসে, যাদের এখনো কনসেপ্টের সমস্যা আছে, বেসিকের প্রবলেম আছে, জাস্ট আমরা কিন্তু কোশ্চেন গুলো সলভ করে দিয়ে তোমাদের এখন একদম বেসিক থেকে টাইপ ধরে ধরে বোঝানোর মতো সময় নাই, তোমাদের এখন কোশ্চেন সলভের মধ্যে দিয়ে শিখতে হবে। তো আমরা ওইটাই করতেছি যে কোশ্চেন গুলো সলভের মাধ্যমে তোমাদের কিভাবে বোঝানো যায়, একদম বেসিক থেকে কোথায় কোন সূত্র লাগতেছে, এভাবে তোমাদের কিন্তু করানো হবে এই রাবি প্লাস গুচ্ছের শিওর শর্ট কোর্সে, ঠিক আছে। যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চাও বা যাদের এখনো এমসিকিউ সলভিং এ প্রবলেম আছে, তারা কিন্তু চাইলে ভর্তি হতে পারো। এখানে রাবির জন্য একটা বেস্ট কিছু যাচ্ছে, যেগুলো আসার মতো পরীক্ষায় ওইগুলো এখানে সলভ করা হবে, ইম্পর্টেন্ট টাইপ গুলো খুঁজে খুঁজে তোমাদের কিন্তু কোশ্চেন গুলো সলভ করা হবে, প্রত্যেকটা টাইপের কনসেপ্ট গুলো ভালো মতো আলোচনা করা হবে, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের তিন কোণায় তিনটি সমান ধনাত্মক চার্জ, তিনটা সমান ধনাত্মক চার্জ যদি রাখে, তাহলে এখানেও কি বলতো, এখানেও তোমার ত্রিভুজটা কি হবে, একই ক্রমে যাবে, ভেক্টরগুলো কি হবে, একই ক্রমে আসবে। যদি ভেক্টরগুলো একই ক্রমে আসে তাহলে লব্ধি কি হবে বলতো, ভেক্টরগুলোর লব্ধি বা যোগফলটা কি হবে, অবশ্যই শূন্য হবে, অবশ্যই শূন্য হবে। তাহলে এইটার অ্যান্সারও কি হবে, শূন্যই হয়ে যাবে। পরবর্তীতে আসো, তোমাকে বলছে 8 একক ও 4 একক দুইটা সদিক রাশি বা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, আলফার মান দেওয়া আছে, আর যদি লব্ধি মান কত, ডিরেক্ট লব্ধি বের করতে বলছে। এটা রাবিতে পুনর্লতে আসা একটা প্রশ্ন। তো আমরা লব্ধি বের করতে পারি কিভাবে, আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস দেখো 4 স্কোয়ার প্লাস 2 পি কিউ, তাহলে 3 ইন্টু 4 কজ 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রির মান কত আমরা জানি, মাইনাস হাফ। তো এখান থেকে দেখো মাইনাস হাফ দিলে 2 টু কাটা যাবে, মাইনাস 4 হবে। এখানে দেখো 9 যোগ হচ্ছে 16 মাইনাস 2 দিয়ে কাটা গেল, কজ 120 ডিগ্রি মান মাইনাস হাফ, 2 দিয়ে কাটা 3 হয়ে যাবে মাইনাস 3 4 কত 12। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 9, তাহলে রুট ওভার 13, ঠিক আছে কি হিসাব। হুম 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 2 পি কিউ।
3 4 12 তোমার হচ্ছে মাইনাস, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে এখানে তোমার হওয়ার কথা হচ্ছে √25 থেকে এখানে √13 হবে, কিন্তু এখানে অপশন দেওয়া নাই কেন? অপশন এখানে ভুল থাকতে পারে, ঠিক আছে। 3 4 12, এখানে √13 এটা হবে উত্তর, √13 এটা হবে আচ্ছা ওয়েট, এখানে তোমার 8 আছে, আমি তো এখানে 3 দিয়ে করে ফেলছি। ওকে, আমরা এখানে করি, দেখো প্রথমে কি আছে 8 দেওয়া আছে, তো 3 দিয়ে করে ফেলতে জন্য ভুল হয়েছে, 8 এবং 4। তাহলে আমাদের কি হবে লব্ধিটা 8 ইকুয়াল টু √8 স্কয়ার মানে কত 64 যোগ হচ্ছে টি স্কয়ার কিউ স্কয়ার মানে কত 16 মাইন প্লাস 2 ইনটু 8 ইনটু 4 ইনটু cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে দেখো √64। আচ্ছা আমি যদি এখানে ডাইরেক্ট একবারে করে দেই, চেক করে দিই 64 আর যোগ 16, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 70 80। তাহলে এখানে দেখো cos 120 মানে মাইনাস হাফ এটা কাটলো, তাহলে মাইনাস 4টা কত 32, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত 48, সরি এখানে তোমার একটু ভুল হয়ে গেল, 48, ঠিক আছে। তো এখন 48 কে আমরা কিভাবে লিখতে পারি, 48 কে কিভাবে লেখা যায়, ঠিক আছে। তো এখানে তুমি হচ্ছে কি লিখতে পারো বলতো 3 16 48 তুমি লিখতে পারো। তাহলে দেখো √16 কোন হচ্ছে 3, তাহলে 16 কে রুট করলে কত পাবো 4 পাবো, আর √3 তাহলে 4√3, এটা হচ্ছে আমাদের অ্যানসার ডি নাম্বারে। তো এইভাবে তোমাকে প্রশ্নগুলা দিতে পারে, তো খুব দ্রুত তোমাকে সলভ করতে হবে, ইজি প্রশ্নগুলো দেখে সলভ করতে হবে, ঠিক আছে। তো দ্বিতীয় ভেক্টরের সর্বোচ্চ লব্ধি দেওয়া আছে, এই প্রশ্নগুলো কিন্তু প্রায় আসে দেখা এই টাইপের, এটা কিন্তু জিএসটি দেওয়া আসে, এই টাইপগুলো জিএসটি দেওয়া আসে, আবার এগ্রিতেও আসে, ঠিক আছে। দেখো দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে 25 এবং সর্বনিম্ন মান দেওয়া আছে 7, তাহলে ভেক্টর দুইটা মান কত? সর্বোচ্চ লব্ধি মানে কি আর ম্যাক্স, তো সর্বোচ্চ লব্ধি বলতে কি বোঝায় দুইটা ভেক্টরের যোগফল পি প্লাস কিউ, এবং সর্বনিম্ন লব্ধি কি বলতো আর মিনিমাম, এটা মানে কি পি মাইনাস কিউ, পি আমরা ধরে নিলাম যে বড়, ঠিক আছে, ধরে নিলাম বড়। আচ্ছা তাহলে এটা সমান তোমাকে দেওয়া আছে পি প্লাস কিউ সমান দেওয়া আছে কত 25 এবং হচ্ছে পি মাইনাস কিউ সমান দেওয়া আছে কত 7। তাহলে আমরা মান বের করব, দেখো দুইটা যদি যোগ করে দিই 1 আর 2 যদি যোগ করে দিই, এটা যদি 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে কিন্তু কি কি কাটা যায়, তাহলে আমরা যদি যোগ করে দিই, যোগ করলে কি হচ্ছে দেখো তো, যদি যোগ করে দিই 1 আর 2 যোগ 1 যোগ 2, তাহলে কি পাচ্ছি দেখো তো কি কি কাটা, তাহলে এখানে 2p এটা সমান কি পেলাম 25 যোগ 7 কত 25 যোগ 7, তাহলে এখানে তুমি 7 5 12 মানে 32 পেলে, অতএব p সমান কত, পি সমান দেখো 16 আসছে, একটা মান কিন্তু পেয়ে গেছিলাম 16, ঠিক আছে। একটা যদি 16 হয় তাহলে অপরটা কি হইতে হবে, তাহলে যোগফল কত 25 না, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো দেখো পি প্লাস কিউ এটা সমান কত, এটা সমান কত 25, তার মানে কিউ সমান কত হবে, কিউ সমান হবে 25 মাইনাস 16, তাই না 25 মাইনাস 16, কারণ পি এর মান তো আমি পেয়ে গেছি, 25 মাইনাস 16 মানে কি এখানে আমরা 9 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার কত 16 আর 9। তো এইভাবে কিন্তু মানগুলো আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। এবার তোমাকে বিভিন্নভাবে মান বের করে দিতে পারে, বললো যে তাহলে দুইটা ভেক্টরের লব্ধি কত হবে মধ্যবর্তী কোণ এত হলে, তখন তোমার যে পি একই পেয়ে গেল না, তখন তুমি লব্ধি তো বের করতে পারবা, √, যা সূত্রতে লম্ব হলে লব্ধি বের করতে পারবা, মধ্যবর্তী কোণ যদি বলে এত ডিগ্রি হলে লব্ধি কত, বুঝো নাই। তোমাকে লব্ধি দেওয়া সর্বোচ্চ লব্ধি দেওয়া থাকলো, সর্বনিম্ন লব্ধি দেওয়া থাকলো, এবার এখান থেকে কি দুইটা ভেক্টর তুমি মান বের করলা, এখানে বললো তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ এত হলে মান কত। পরবর্তীতে দেখো এই টাইপের একটা প্রশ্ন দিব আমি সলভ। এবার বলছে যদি দুটি ভেক্টরের দুটি সমান ভেক্টর, দুইটা ভেক্টর কি সমান অর্থাৎ পি ইকুয়াল কিউ এবং লব্ধি যে কোনো একটি সমান, তাহলে লব্ধিটা যে কোনো একটি সমান কি এটা হবে, এই ঘটনা যদি ঘটে তাহলে পি ও কিউ এর যে মধ্যবর্তী কোণ, পি ও কিউ এর যে মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ যে আলফা, এটা সমান হবে ডিরেক্ট 120 ডিগ্রি, মুখস্থ, ঠিক আছে। এই প্রশ্ন আমরা অনেকবার সলভ করছি, এটা কি হবে 120 ডিগ্রি, তখন যখন পি দুইটা ভেক্টর সমান হবে এবং এদের লব্ধিটাও কি হবে এদের যে কোনো একটা সমান, তখনই আমাদের মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি। পরবর্তীতে আসো আমাদের ডিটেইলস একটু দেখা দিই। তো আমাদের যে রাবি প্লাস গুচ্ছ কস শিওর শর্ট কোর্স তাতে দুইটা ফেজে হবে। তো আমরা এই যে এটা হচ্ছে আমাদের ফেজ 1, এটা কখন হয় বলতো, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এবং রাবি ভর্তি পরীক্ষার পরে আমাদের গুচ্ছের যে ফেজ 2 এটা স্টার্ট হবে, ঠিক আছে। তো রাবির জন্য আমরা কি করব, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি ক্লাস নেব, এবং তোমাদের কৃষি গুচ্ছের জন্য শুধুমাত্র গুচ্ছ করার জন্য তোমাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টের ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র পরীক্ষায় আসবে এরকম গুরুত্বপূর্ণ টাইপে তোমাদের সলভ করা হবে, টাইপ ওয়াইজ ধরে ধরে সলভ করবো, যেন তুমি প্রত্যেক টাইপটা বুঝতে পারো এবং ওই টাইপ রিলেটেড অন্য প্রশ্ন আসলে তুমি সলভ করে আসতে পারো অল্প সময়ে। এটা রিভিশন দিতে বা কনসেপ্ট গুলো বুঝতে হলে এই কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাকে দিবে। এছাড়া তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন যেহেতু এখানে লাগবে, তো রাবিতে এবং গুচ্ছতে যথেষ্ট পরিমাণে ট্রিকি হ্যান্ড ক্যালকুলেশন আসে,
তো এই হ্যান্ড ক্যালকুলেশন গুলো আমরা তোমাদের এখানে প্র্যাকটিস করাবো এবং এর সাথে যা শর্ট ট্রিক্স লাগে সেগুলো তোমাদের দেখাই দেবো, ঠিক আছে? তো আমাদের কোর্স ফিটা হচ্ছে মাত্র 999 টাকা ডিসকাউন্ট অফারে, ঠিক আছে? ডিসকাউন্ট অফারে তোমরা 999 টাকাতে ভর্তি হতে পারবা। একই সাথে তোমরা রাবি এবং জিএসটির জন্য মোটামুটি একটা কভার করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এই পাশাপাশি কিন্তু তোমাদের এক্সামও নেওয়া হবে, শুধু যে তোমাদের ক্লাস নিয়ে ছেড়ে দেবো তা কিন্তু না, তোমাদের এখানে এক্সাম গুলাও হবে, ঠিক আছে? তো আমাদের এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে এটাতে কন্ট্যাক্ট করবা, ঠিক আছে? অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে এই নাম্বারে টাকা পাঠালে হবে। মূলত এটাই ডিটেলস, ঠিক আছে? ক্লাস হবে কি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি রাবির আগে, এবং এরপরে আমরা গুচ্ছের জন্য ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বোঝা গেল? আর মোটামুটি এক্সাম আমরা সব সাবজেক্টেরই নিব, বায়োলজি সহ আমাদের এক্সাম নিব, ঠিক আছে? বায়োলজি সহ আমরা এক্সাম নিব। এবার দেখো তোমাকে বলছে কোন তিনটি বল একটি বিন্দুতে ক্রিয়া করলে সাম্যাবস্থা তৈরি করে। তো সাম্যাবস্থা তৈরির যে শর্ত সেটা হচ্ছে তোমাকে অবশ্যই দুইটা ভেক্টরের যে লব্ধি এটা অপরটার সমান হইতে হবে, ঠিক আছে? দুইটা ভেক্টরের লব্ধি কি হইতে হবে? অপরটার সমান হইতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের শর্ত। কার শর্ত? সাম্যাবস্থার শর্ত। আর তোমাকে যদি বলে দেয় পি কিউ আর যদি সাম্যাবস্থা তৈরি করে তাহলে তুমি তখনও বলতে পারো যে দুইটা যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি অপরটা। তাহলে দেখো এখানে এ নাম্বারটার ক্ষেত্রে যদি আমরা দেখি তো এই লব্ধি যদি আমরা বের করি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু দেখো 5 স্কয়ার হয় না? দেখো এটা কিন্তু লব্ধি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে দেখো এখানে 5, তাহলে এইটাই কিন্তু আলটিমেটলি আমাদের সাম্যাবস্থা তৈরি করে। বাকিগুলো দেখবা যে লব্ধির সমান হইতেছে না, ঠিক আছে? তাহলে এইটাই হবে আমাদের এই নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে দুইটার লব্ধি কি হবে? অপরটার সমান। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 25 ইকুয়াল টু 4, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু মানগুলা বের করতে পারি। সাম্যাবস্থা তৈরি করলে কি হবে? দুইটা ভেক্টরের লব্ধি অপরটার সমান। এবার আসি আমরা ভেক্টর লব্ধি টপিকের মধ্যে আসি, বেশ কিছু প্রশ্ন আসছে। দেখো এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে তোমাকে সর্বোচ্চ লব্ধি দেওয়া থাকবে, সর্বনিম্ন লব্ধি দেওয়া থাকবে, এরপরে বল দুইটা তুমি বের করবা, বের করার পরে এবার বল দুইটা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে বস্তুর উপর ক্রিয়াশীল হলে লব্ধি কত? তাহলে দুইটা ভেক্টর পি আর কিউ, এটা তুমি কিন্তু জানো না, কিন্তু তোমাকে এই দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধি বের করতে বলছে। পি আর কিউ এর বের করার শর্ত তোমাকে দেওয়া আছে প্রথম লাইনে। এই দুইটা কন্ডিশন থেকে তোমাকে পি এবং কিউ বের করতে হবে, তারপরে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেওয়া আছে, তখন তুমি লব্ধি বের করবা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে? বোঝা গেল? আগে পি আর কিউ বের করতে হবে। তাহলে আমাদের প্রথমটার মতোই দেখো লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে, তার মানে কি পি প্লাস কিউ তোমাকে দেওয়া আছে কত? 14 তোমাকে দেওয়া আছে, এটা মনে করো 1 নাম্বার। এরপরে আমাদের দেখো বিয়োগফল পি মাইনাস কিউ, এটা সমান দেওয়া আছে মনে করো 2, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে প্রথম কাজ কি? দুইটা যে যোগ করে দিই, 1 আর 2 যদি আমরা যোগ করে দিই তাহলে কি কি কাটা যাবে? তাহলে এখান থেকে 2p, এটা সমান আমি লিখতে হবে 14 যোগ 2 সমান কত? 16। দেখো পি সমান কত আছে? পি সমান 8। এরপরে আমরা কিন্তু জানি কি পি প্লাস কিউ, তার মানে আমরা এখানে পি এর মান কত পাইছি? 8 পাইছি না? তাহলে 8 যোগ কিউ ইকুয়াল কত? 14। কিউ সমান কত হবে বলতো? 14 মাইনাস 8, 8 6 14, তার মানে 6। তাহলে 8 আর 6 পি আর কিউ এর মানটা কত আসছে? পি আর কিউ এর মানটা দেখো আমাদের আসছে কত? 8 এবং 6। এখন তোমাকে বলছে লব্ধি বের করো, তাহলে লব্ধি কি হবে বলতো? লব্ধি আর এটা সমান কি? মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখান থেকে দেখো আমরা বের করতে হবে 8 স্কয়ার প্লাস হচ্ছে 6 স্কয়ার, 64 আর যোগ 36 মানে কি? 100 না? 100 রুট করলে কত থাকে? 10। তাহলে 10, এটাই হবে আমাদের অ্যান্সার, 10 নিউটন, ঠিক আছে? তো এইভাবে আমাদের মানগুলো তোমাকে দিতে পারে এবং এই টাইপটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখবা যে এই টাইপটা বিভিন্ন ভার্সিটিতে কিন্তু আসছে, শুধু যে রাবিতে আসছে আর রাবির প্রশ্নগুলো যে শুধু রাবিতে আসবে এরকম না, রাবির প্রশ্নগুলো যে কোনো ভার্সিটিতে আসতে পারে। মানে একটা অধ্যায়ের যে সকল টাইপ গুলো আছে সবগুলোই তো আমরা সলভ করাচ্ছি, এই টাইপ গুলো থেকে তো প্রশ্ন আসবে, তাই না? একটু হয়তো ভাষা এদিক ওদিক দিবে, বাট প্রশ্নের কনসেপ্ট গুলো মোটামুটি সেমই থাকবে। পরবর্তী প্রশ্নে যাই। দেখো তোমাকে বলছে একই বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ দুইটা বলের লব্ধি হচ্ছে আর। তাহলে দুইটা ভেক্টর তোমাকে বলছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং এদের লব্ধিটা হচ্ছে আর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ, ঠিক আছে? আচ্ছা, এখন কিউ ইকুয়াল টু পি হলে আর ও পি সাথে কত ডিগ্রি কোণ? আবার এটাও কিন্তু সেম কনসেপ্ট। দেখো বলছে দুইটা ভেক্টর সমান, এই যে কিউ ইকুয়াল টু পি মানে কি? দুইটা ভেক্টর সমান। দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে এদের যে লব্ধি, এই লব্ধিটা পি এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? আমরা বলছিলাম যদি সমান ভেক্টর হয়, পি কিউ সমান হলে, পি কিউ সমান হলে আর আলফাকে সমান 2 ভাগে ভাগ করে, সমান 2 ভাগ করে। তো দেখো এখানে পি এর সাথে কোণ যদি থিটা হয় আর দুইটার মধ্যবর্তী কোণ কি আলফা হয়, তাহলে এই যে থিটা, এই থিটা কি হবে? আমরা কি বলছি? দুইটা ভেক্টর যদি সমান হয়, দুইটা ভেক্টর সমান হলে এদের যে লব্ধিটা হবে এই লব্ধিটা ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে 2 ভাগে ভাগ করে দিবে। তাহলে থিটা ইকুয়াল কত হবে? আলফা ভাগ 2। তাহলে আলফার মান কত দেওয়া আছে? 90 ডিগ্রি।
তার মানে এখানে আমি কি 90/2, এখানে কত পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে এখানে পি এর সাথে বা কিউ এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে 45 ডিগ্রি কোণ তৈরি। কেন? কারণ দুইটা ভেক্টর সমান। সমান হলে মধ্যবর্তী কোণ 2 ভাগ করে দেবে কে? লব্ধি। এবার আসো আমাদের আপেক্ষিক বেগ থেকে আসা একটা প্রশ্ন, যা 24 পড়েছে রিসেন্ট ইয়ারে আসা একটা প্রশ্ন। তো বলছে একজন সাইকেল আরোহী ভালো কথা, সমতল রাস্তার উপর দিয়ে কত মিটার পার সেকেন্ড বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টিতে ফোঁটা তার গায়ে 60 ডিগ্রি কোণ। আচ্ছা এই ম্যাথ গুলা কি করে কাজে লাগে? আমরা বৃষ্টির সময় কি ছাতা কোন দিকে ধরবো কুল পাই না, যেদিকেই ধরি সেদিকেই ভিজে যাই, যখন ঝড়ে বৃষ্টি হয়, তাই না? তো কিছুদিন আগে যে বৃষ্টি হলো তখন এই সূত্র কোনো কাজে লাগতেছিল না, তাই না? তো অযথা। আচ্ছা দেখো একটি সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত মিটার পার সেকেন্ড বেগে চললে, তাহলে মানে আরোহীর বা লোকের বেগ তোমাকে বের করতে বলছে। সেখানে বৃষ্টির বেগ তোমাকে দেওয়া আছে কত, এটা ঠিক আছে। আবার কয় ডিগ্রি কোণে পড়ছে? 60 ডিগ্রি কোণে পড়ছে। মানে এখানে আমাদের যে জিনিসপাতি দেওয়া আছে, আমাদের ভিএম এটা তোমাকে বের করতে হবে। এখানে ভিআর এটা সমান দেওয়া আছে কত? 6। থিটা সমান দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা যে ট্যান থিটা, এই ট্যান থিটার সূত্র মনে রাখবো কি বলতো? উপরে হবে কি লোকের বেগ, উপরে হবে লোকের বেগ, নিচে হবে কি বলতো? বৃষ্টির বেগ, নিচে হবে বৃষ্টির বেগ, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি দেখো আমাদের লোকের বেগটা কি হবে? লোকের বেগ ইকুয়াল টু কি বলতো? বৃষ্টির বেগ ইনটু ট্যান থিটা। বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগ হচ্ছে 6, তাহলে 6 ইনটু ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান কত? √3 না, তাহলে 6 √3 হবে আমাদের লোকের বেগ বা ব্যক্তির বেগ। সেটা হচ্ছে বি নাম্বার, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই যে বৃষ্টি ছাতা কোণ, এই ধরনের প্রশ্নগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। ট্যান থিটা ইকুয়াল টু লোকের বেগ ভাগ বৃষ্টির বেগ। তোমাকে এখানে বৃষ্টির বেগও বের করে দিতে পারে, বা লোকের বেগও বের করে দিতে পারে, আবার মধ্যবর্তী কোণও তোমাকে বের করে দিতে পারে, ঠিক আছে। যে কোনো ভাবে তোমাকে বের করে, দুইটা জিনিস তোমাকে লোকের বেগ দেওয়া থাকলো, বৃষ্টির বেগ দেওয়া থাকলো, ট্যান থিটা সমান এটা, তখন থিটা সমান আবার কি পাবো? থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এম ডিভাইড বাই ভি। এভাবে কোণও তোমাকে বের করে দিতে পারে। অনেক সময় তোমাকে ভিআরও বের করে দিতে পারে, তখন কি হবে বলতো? ট্যান থিটা। বৃষ্টির বেগ বের করতে হলে কি হবে? ভিএম ডিভাইড বাই ট্যান থিটা। এভাবে যে কোনো কনসেপ্টই তোমাকে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ডট গুণ থেকে আমাদের যে প্রশ্নটা আসে, সবসময় বেশিরভাগ আসতে দেখা যায় এই প্রশ্নগুলো, কাজ বের করা, ঠিক আছে, কাজ বের করা। তো এই যে অবস্থান ভেক্টর এখানে কেন লাগতেছে, দেখো কিউ দেওয়া আছে, পি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে? কিউ বিন্দু থেকে পি বিন্দুতে স্থানান্তর হচ্ছে, কিউ থেকে পিতে যাচ্ছে। তাহলে এখানে সরণটা কি হবে? সরণটা কি হবে বলতো? কিউ থেকে পিতে যাচ্ছে না, তাহলে এত বল তুমি প্রয়োগ করলা, প্রয়োগের ফলে কিউ বিন্দু হতে পিতে যাচ্ছে, তাহলে সরণটা কি হবে বলতো? সরণ, এখানে আমাদের যে সরণ, এই সরণ আর সমান কি বলতো? কিউপি ভেক্টর। কিউপি ভেক্টর যেখান থেকে শুরু ওইটা আগে লাগবে, ঠিক আছে। তাহলে কিউপি ভেক্টর। তাহলে এটা কিভাবে বের করবো? ওই যে পি মাইনাস কিউ, যেটা পরে থাকবে শেষ মাইনাস আদি, ঠিক আছে, শেষ মাইনাস আদি। সরণ মানে কি? সরণ আর ইকুয়াল টু কত বলতো? শেষ মাইনাস হচ্ছে আদি, ঠিক আছে, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু। তাহলে এখানে অতএব আর এর মানটা আমরা বের করে ফেলবো। আর এর মানটা দেখো কি থেকে বাদ যাবে, তাহলে দেখো -2, এখানে এটা বাদ বিয়োগ করো, x2 - x1 প্লাস y2 - y1 প্লাস z2 - z1, এইভাবে, ঠিক আছে। তাহলে এখানে -2 -3, এটা কি বলতো? x বরাবর না, তাহলে এটা কি হবে? i হবে, প্লাস। এরপর আসো এখানে কি বলছে? 3 -4 মাইনাস প্লাস, 3 প্লাস 4, এটা কি y অক্ষ বরাবর না, তাহলে y অক্ষ বরাবর কি হবে? z হবে। প্লাস এখানে আমরা যাব, এখানে 5, এখানে হচ্ছে -2, মানে 5 প্লাস 2, এটা কি z অক্ষ বরাবর, তার মানে এটা হবে k। তো যদি আমরা এখানে দেখি -5i, তারপর দেখো 3 যোগ 4 7, এখানে j, এরপর 5 আর 2 যোগ 7। তো এটা গেল আমাদের ভেক্টর। তো এখন আমাদের কি কাজ বের করতে বলছে, তো অতএব আমরা কাজ w সমান কি জানি? f.r। দুইটা ডট গুণ করতে হবে জাস্ট সিম্পলি, ঠিক আছে। এই যে ডট গুণ করে দিই, এর মানগুলো লিখি, -2i প্লাস হচ্ছে 3j। তুমি পরীক্ষার খাতায় এত লিখবা? তুমি এটা বের করে ফেলছো মানে দেখে দেখে তুমি লিখো, আমি জাস্ট বোঝানোর সাথে এগুলা করতেছি, ঠিক আছে। প্লাস 4k ডট, যত পরীক্ষার খাতায় যত ছোট ভাবে লেখা যায়, ঠিক আছে, যেটা তুমি একদম মনে মনে ক্যালকুলেশন করতে পারবা না সেইটা শুধুমাত্র তুমি লিখবা, তাছাড়া যত ছোট ভাবে লেখা যায়। দেখো আয়ের সাথে আয়ের সহগ গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস 10, তারপর দেখো 3 7 3 7 21, 4 7 28, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যা করলে কত হচ্ছে?
30 হচ্ছে, তারপর দেখো 20, 58, 59, 59 জুল। এই যে 59 জুল হচ্ছে আমাদের। তো এইভাবে আমাদের কিন্তু দিবে, অবস্থান ভেক্টর দিয়ে দিবে ডিরেক্ট, তোমাকে আর না দিয়ে অবস্থান ভেক্টর দিয়ে দিবে কোথা থেকে কোথায় যাচ্ছে, শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি, এটা মাথায় রাখবা। কারণটা কি হবে, শেষ মাইনাস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারলা? আবার যদি আমি লিখে দিই এখানে x2 মাইনাস x1 i প্লাস y2 মাইনাস y1 j প্লাস z2 মাইনাস z1, এটা মাথায় রাখবে। এবার আসো আমাদের এফ দেওয়া আছে ডিরেক্ট, এবার তোমাকে আর দেওয়া আছে, বলো যে পরিমাণটা কাজ কত, এটা 15 সালে আসা একটা প্রশ্ন। তো এটা আমরা কি ডিরেক্ট তোমাদের এফ ডট আর করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা দেখো মুখোমুখি করে ফেলি, 6 মাইনাস 2 প্লাস 10, তাহলে দেখো এখানে 4 14 হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি 3 দুগুণে 6 মাইনাস 2 মাইনাস প্লাস 5 হবে, প্লাস 5, 7 6 11 মাইনাস 2। পরবর্তী প্রশ্ন দেখো, পরস্পর লম্ব, ডট গুণ থেকে আসা একটা প্রশ্ন, লম্ব। তো লম্ব হলে কি হয়, দুইটা ভেক্টর যদি লম্ব হয় এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কেন? দেখো এ ডট বি, এ ডট বি মানে কি, এ বি কস থিটা, এ বি কস থিটা। তো থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি কি কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 0 দিয়ে এটা গুণ করলে 0 হয়ে যায় না? তাহলে এর জন্যই 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে আমাদের যে ডট গুণ, এই যে ডট গুণটা কি হয়ে যাবে, ডট গুণটা হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি তোমার এ আর বি, আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এ আর বি মনে করো লম্ব, এ আর বি যদি লম্ব হয়, এখান থেকে তোমাকে কিন্তু দিতে পারে হচ্ছে এ প্লাস বি, এই এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মানটা হচ্ছে সমান, এ প্লাস বি এবং এ মাইনাস বি মানটা সমান। তার মানে কি তোমাদের যে সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধি কখন সমান হবে, যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এটা কিন্তু মনে রাখবে, এটা থেকে কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে? আর ম্যাক্স ইকুয়াল টু আর মিনিমাম কখন হবে, যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, বা এ প্লাস বি ইকুয়াল এ মাইনাস বি কখন হবে, যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এখান থেকে ডট গুণ ইকুয়াল 0, তো এখানে আমি ডিরেক্ট অতএব লিখতে পারি এ ডট বি ইকুয়াল 0। তাহলে এখান থেকে তুমি কিন্তু দেখো ডট গুণ করে দাও, -4 প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে -2 ইকুয়াল কত, 0 হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি প্লাস 2 প্লাস এ ইকুয়াল 0, অতএব এ সমান কত হবে, এটা কি ঠিক আছে? 2 দুগুণে, আচ্ছা এখানে -2, এটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? -4, তাহলে এখানে তোমার হচ্ছে 6 হয়ে যাবে, এখানে 6, এ ইকুয়াল কত হবে, মাইনাস, এখানে -6 হবে ডি নাম্বার। তো এইভাবে আমাদের লম্ব হওয়ার শর্ত থেকে আসে। তো এই লম্ব হওয়ার কন্ডিশন দেখে ছোট মনে হলেও এমসিকিউ এর জন্য প্রায়ই দেখা যায়, বিভিন্ন ভার্সিটিতে আসছে। এবার রাবিতে 22 23 রিসেন্ট গুলাতেই। পরবর্তী দেখো এখানে এ ক্রস বি, এখান থেকে কিন্তু কনসেপচুয়াল সুন্দর একটা প্রশ্ন, এ ক্রস বি ইকুয়াল হচ্ছে সি। ক্রস গুণ মানে কি জানো, ক্রস গুণনের যে রেজাল্টটা আছে, ক্রস গুণনের যে রেজাল্টটা আছে, এটা কি হয়, এটা মূলত এ আর বি এর উপর লম্ব। তাহলে সিটা কি হবে, সি হলো, সি হলো এ ও বি, এ ও বি এর উপর লম্ব, ঠিক আছে? এ ও বি এর উপরে লম্ব। তাহলে ক্রস গুণের ফলে আমরা কি পাই, ক্রস গুণ করলে ওই দুইটা ভেক্টরের লম্ব দিকে যে একটা ভেক্টর ওইটা পাবো, ঠিক আছে? মাথায় থাকবে, ক্রস গুণের ফলে যে রেজাল্টটা পাবো ওইটা কি হবে, প্রথম দুইটা ভেক্টরের উপর দিকে লম্ব। তাহলে দেখো সি হচ্ছে এ ও বি এর উপরে লম্ব, তাহলে যদি লম্ব হয় তাহলে সি ডট এ সমান কত, কারণ সি আর এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি না? কেন? কারণ সি হচ্ছে এ ক্রস বি এর লম্বের রেজাল্ট, মানে ক্রস গুণনের রেজাল্ট, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি কি, দেখো এটা হচ্ছে সি আর এ মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আবার যদি বলো বি, বি আর সি এটাও মধ্যবর্তী কোণ কত, 90, ঠিক আছে? অর্থাৎ এক্স ওয়াই তলে বা এ বি যে তলে অবস্থান করছে তার উপরে লম্ব, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারি যে সি ডট এ এটা সমান কত। আবার অনেক সময় এভাবে তোমাকে দিতে পারে একটা প্রশ্ন, যে তোমাকে সি এটা সমান দিল হচ্ছে এ ক্রস বি, এবং ডি এটা সমান তোমাকে দিল হচ্ছে বি ক্রস এ, এটা আসছে, এটা আসছে এরকম একটা প্রশ্ন, তোমাকে বলো যে সি ডট এ এটা সমান, অথবা সি ক্রস ডি এটা সমান। দেখো সি দেওয়া আছে কত, এ ক্রস বি, আর ডি দেওয়া আছে কত, বি ক্রস এ, এটা সমান কি লেখা যায়? দেখো আমরা জানি কি এ ক্রস বি না, এই এ ক্রস বি সমান কি লেখা যায় জানো, মাইনাস বি ক্রস এ, মাইনাস বি ক্রস এ। তার মানে কি এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। দেখো এ ক্রস বি এটা কি সি না, আর এটা কি বি ক্রস এ মানে ডি, তাহলে মাইনাস ডি। তাহলে এ ইকুয়াল মাইনাস ডি মানে কি বোঝায়, সি আর ডি এর মান সমান বাট বিপরীত দিকে, তার মানে এটা কি এদিকে একটা এদিকে, মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180 ডিগ্রি না? এখানে কিন্তু মধ্যবর্তী কোণ কত বলতো, 180 ডিগ্রি। আর cos 180 ডিগ্রির মান কত, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, এবং sin 180 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে তুমি যদি সি ডট ডি করো তাহলে তোমার এখানে রেজাল্ট আসবে কি -cd, এবং সি ক্রস ডি করো, cos এখানে sin আছে, sin এর মান 0 আসছে, তার মানে এখানে হবে 0। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো প্রশ্ন কিন্তু এইভাবেও দিতে পারে, তোমাকে এভাবে a ক্রস b ইকুয়াল টু c বললো, তাহলে c ডট a অথবা c ডট b বলতে পারে,
ঠিক আছে, এখানে তোমাকে এ না দিয়ে বললো কি সি ডট এ, সি ডট বি, এটা সমান কত, এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে। আবার এভাবে তোমাকে সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, বি ক্রস এ, তখন তোমাকে বললো সি ডট ডি সমান কত, অথবা সি ক্রস ডি সমান। এখান থেকেও জাস্ট মধ্যবর্তী কোণটা তোমাকে বুঝতে হবে, আসলে মধ্যবর্তী কোণ আসলে কি, বা এটার মধ্যবর্তী কোণটা কত, এটা ফাইন্ড আউট করতে পারলেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলা কিন্তু সবগুলাই গুরুত্বপূর্ণ। এটা আসছে তার মানে এটাও তোমাকে দিতে পারে যে কোনো একটা ভার্সিটি। এবার আসো, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে কার দিকে, এর দিকে, কার দিকে, এর দিকে লম্ব অভিক্ষেপ কনসেপ্ট আমরা কই থেকে পাই, ডট গুণ থেকে পাই। ঠিক আছে, এই যে এ ডট বি, এটা সমান কি বলতো, এ বি কস থিটা, এ বি কস থিটা। এই যে বি কস থিটা মানে কি জানো, বি কস থিটা মানে হচ্ছে এর দিকে বি এর উপাংশ বা অভিক্ষেপ। ঠিক আছে, তো তুমি এটাকে লিখতে পারো কি এ ডট হচ্ছে বি কস থিটা, বা তুমি এটাকে লিখতে পারো কি বলতো, এ কস থিটা ইন্টু বি, এভাবে তুমি লিখতে পারো। তাহলে এ কস থিটা মানে কি এর অভিক্ষেপ, আর বি কস থিটা মানে কি বি এর অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে যদি বলে যে বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ, বা যার দিকে, যার দিকে সে তার মান নিচে হবে, তাহলে এটা হবে কি জানো, এটা হবে তোমার হচ্ছে বি কস থিটা। এটা সমান কি লেখা যায়, এটা সমান তুমি লিখতে পারবা, উপরে হবে এ ডট বি, আর নিচে হবে অপর ভেক্টরটার মান, যার দিকে সেটা হবে নিচে, যার দিকে তার মান হবে নিচে। ঠিক আছে, তো তুমি সুন্দর মতো উপরে ডট গুণ বের করো, তো দেখো উপরে কি হচ্ছে 6, এখানে হচ্ছে -6 -4, তাহলে এটা কাটা -4 ডিভাইড বাই মান বের করো, এ ভেক্টরের মান বের করো, তাহলে 1 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 4 4 4 8 9, তাহলে 3, তাহলে -4 ভাগ হচ্ছে 3, এটাই হচ্ছে আমাদের যে লম্ব অভিক্ষেপ সেটা। এইভাবে তোমাদের অভিক্ষেপটা বের করে দিতে পারে। ঠিক আছে, তো যার দিকে তার মান হবে নিচে, আর উপরে ডট গুণ, উপরে ডট গুণ সবসময় থাকবে, যার দিকে বলবে তুমি সেই মানটাকে নিচে বসে। দেখো এর দিকে বলছে না, তাহলে উপরে ডট গুণ, নিচে এর মান। যদি বলো বি এর দিকে, তাহলে উপরে হবে ডট গুণ, নিচে হবে বি এর মান। এবার আসো, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ ডট বি ইজি প্রশ্ন, করে ফেলতে পারবা তোমরা, তাই না, ইজি, এটা করে নিবা। এবার আসো বি, এটা একটু প্রশ্ন দেখে ভয় লাগতে পারে, 23-24 আসা একটা প্রশ্ন, দেখে ভয় লাগতে পারে, বাট খুবই ইজি একটা প্রশ্ন। দেখো উপরে কি বলছে, পি ডট কিউ, পি ডট কিউ, পি ডট কিউ, নিচে কি পি ক্রস কিউ এর মান, পি ক্রস কিউ এর মান। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটা একটু বুঝতে হবে, পি ডট কিউ মানে কি, পি ডট কিউ এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে পি কিউ কস থিটা, পি কিউ কস থিটা। এবং পি ক্রস কিউ এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে ইটা, কারণ কি এটা লম্ব দিকে ইটা, ইনটু হচ্ছে পি কিউ সাইন থিটা। এখন তোমাকে পি কিউ এর মান যদি বের করে দেয়, পি কিউ এর মান যদি বের, তাহলে মানের ক্ষেত্রে ইটার মান কত, 1 হয়ে যাবে, তখন আমরা পি কিউ সাইন থিটা লিখতে পারি, সাইন থিটা। তাহলে এখন তোমাকে বললো যে পি ডট কিউ উপরে, আর নিচে হবে কি পি ক্রস কিউ এর মান। ঠিক আছে, তাহলে সমান কি লিখতে পারো, পরে হবে কি বলতো পি কিউ কস থিটা, এবং নিচে হবে পি কিউ সাইন থিটা, নিচে হবে কি পি কিউ, পি কিউ পি কিউ কাটা, কস থিটা বাই সাইন থিটা মানে কি, কস থিটা বাই সাইন থিটা মানে কি, এখানে আমাদের কট থিটা, কট থিটা। এখন মধ্যবর্তী কোণ তোমাকে এটা বিটা ধরে নিছে, যে মধ্যবর্তী কোণ বিটা হলে থিটাকে আমরা কি থিটা ইকুয়াল টু বিটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি, তো এখানে আমরা কি বলতো কট বিটা, কট বিটা, এটাই সিম্পলি। তো এটা ঠিক আছে, উপরে ডট গুণ মানে কি পি কিউ কস থিটা বা কস বিটা, যেহেতু বিটা বলছে, নিচে পি ক্রস কিউ এর মান, পি ক্রস কিউ মানে হচ্ছে ইটা পি কিউ সাইন থিটা, আর পি ক্রস কিউ এর মানে একক ভেক্টরটার মান হচ্ছে 1, একক ভেক্টর কি যার মান হচ্ছে 1, একক ভেক্টরের মান হচ্ছে 1। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যান্সার কি হবে বলতো, কট বিটা। আশা করি বুঝতে পারছো, মানগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো আই প্লাস জে ও আই এর মধ্যবর্তী কোণ কত, তো মধ্যবর্তী কোণগুলো আমরা কি ডট গুণের কনসেপ্ট থেকে জানি, সেটা হচ্ছে এ ডট বি, এটা সমান আমরা জানি কি এ বি, এ বি কস থিটা। এখান থেকে তুমি থিটার ভ্যালু ব্যবহার করো, থিটা এটা সমান কি বলতো কজ ইনভার্স, উপরে হবে ডট গুণ এ ডট বি, নিচে হবে এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান, তাই না, এইভাবে আমরা বের করি ইজিলি। তো এখানে আমাদের দেখো এ কত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমরা দেখো কজ ইনভার্স কি পাচ্ছি, এ মানে কত হচ্ছে, দেখো আই প্লাস কত হচ্ছে, নিচে মান বের করো, এর মান কত হচ্ছে রুট ওভার আই প্লাস রুট ওভার আই স্কয়ার, রুট 2 ইনটু আই এর মান কত রুট ওভার 1, এখান থেকে দেখো পাচ্ছি কত cos ইনভার্স আই ডট গুণ কি শুধুমাত্র আই এর সাথে আই গুণ হবে, উপরে থাকলো 1 আর রুট 2 ইনটু 1, তার মানে কি রুট 2, cos ইনভার্স 1 বাই রুট 2 মানে কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি ডি নাম্বারটা आंसर। তো মধ্যবর্তী কোণগুলো আমরা ইজিলি ভাবে বের করব। ঠিক আছে, এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি, উপরে হবে কি ডট গুণ, আর নিচে হবে এদের মানের গুণফল। এবার আসো মধ্যকার কোণ তোমাকে বের করতে বলছে, এখানে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, মধ্যবর্তী কোণ এটা রাবিতে 21-20, তো মধ্যবর্তী কোণ থিটা, এটা সমান আমি কি লিখবো cos ইনভার্স, উপরে হবে কি ডট গুণ,
এদের ডট গুণ, তাহলে এদের ডট গুণ করলে কি হয় 18 4 4 32 2 72, তারপরে তোমার হচ্ছে মাইনাস 2 গুণে 12 যোগ হচ্ছে 5 12 60 মাইনাস 60, ঠিক আছে, ডিভাইড বাই তোমার এদের মান, ঠিক আছে, মানটা একটু বড় হয়ে যাবে, তোমার এখানে 18 স্কয়ার যোগ হচ্ছে, আচ্ছা উপরে কিছু করা লাগবে না, দেখো 72, এখানে উপরে হচ্ছে 72, তাহলে এটা কি বিয়োগ 0 হয়ে, তার মানে 0, এটা কি 0, আমার নিচে দেখারই দরকার নাই, দেখো 72 মাইনাস 12 মাইনাস 60, 60 আর 12 যোগ করলে কত মাইনাস 72 হয়, আর এখানে 72 প্লাস 72 মাইনাস 72, এটা কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, মানে তুমি জাস্ট এখানে কি পাচ্ছ cos ইনভার্স 0, আর cos ইনভার্স 0 মানে কত, cos 90 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি, এটা হচ্ছে, দেখুন দেখবা যে এরকম মান বড় বড় দেয়া আছে, স্কয়ার করা কঠিন হচ্ছে, দেখবা যে উপরে 0 চলে আসবে, উপরে 0 চলে আসে। এবার আসছে তোমাকে খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, দেখো রাবি 25 15 16 তে আসছে, তো 3p এবং 2p বলদের লব্ধি তোমাকে দেওয়া আছে r, বলদের লব্ধি হচ্ছে r। এবার প্রথম বলটাকে দ্বিগুণ করলাম, প্রথম বল দ্বিগুণ মানে কি, এখানে তোমাকে হচ্ছে 6, ঠিক আছে 6p, তাহলে 2p, এই দুইটা কাজ করছে, লব্ধির মানও দ্বিগুণ হয়, তার মানে লব্ধি কত হলো 2r হলো, ঠিক আছে, লব্ধি 2r হলো, তাহলে বলদের মধ্যবর্তী কোণ কত, আলফা ইকুয়াল টু হোয়াট, এটা আমরা খুবই সুন্দর মতো করতে পারি। দেখো প্রথম কন্ডিশন কি ছিল, লব্ধি কত ছিল r, লব্ধি যদি r হয় বা এখানে r স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি 3p স্কয়ার, 3p স্কয়ার প্লাস হচ্ছে 2p স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু 3p প্লাস হচ্ছে 2p ইনটু কত বলতো cos আলফা, ঠিক আছে, এটা আমি পাইলাম। এখান থেকে মানগুলো একটু লিখে দিই, 9p স্কয়ার প্লাস দেখো 4p স্কয়ার প্লাস 3 দুগুণে 6 মানে 12, 12p স্কয়ার cos আলফা, এটা গেল আমাদের 1 নম্বর, ঠিক আছে। এবার দেখো পরবর্তী কন্ডিশন কি বলছে, প্রথম বলকে তুমি দ্বিগুণ করছো, দ্বিতীয়টা কিন্তু কনস্ট্যান্ট আছে, দ্বিতীয়টা 2p আছে, প্রথমটাকে 6p করলাম, আর লব্ধি কি হলো দ্বিগুণ, তাহলে লব্ধি দ্বিগুণ মানে কি, এখানে 2r এরপরে স্কয়ার ইকুয়াল, দেখো প্রথমটা কি 6p জায়গায় আর 3p এর জায়গায় 6p হয়ে গেছে, 6p স্কয়ার প্লাস হচ্ছে 2p স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু 6p প্লাস হচ্ছে 2p cos আলফা, আলফার মানটা কিন্তু সেম আছে, তাহলে এখানে দেখো 36p স্কয়ার প্লাস দেখো 4p স্কয়ার প্লাস আমরা এখানে পাচ্ছি কত, তোমার এত মানে 12 2 24, 24p স্কয়ার cos আলফা, এটা আছে আমাদের 2 নম্বর। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি 4r স্কয়ার না, এই যে দেখো r স্কয়ার মান তুমি এখানে পাইছো না, r স্কয়ার মান, r স্কয়ার মান তুমি এখানে পাইছো না, এই মানটা তুমি যে এখানে বসাই দাও, তাহলে এখানে কি পেলাম, দেখো তো 4 ইনটু 4 ইনটু দেখো 9p স্কয়ার, তুমি একবারে চাইলে যোগ করে দিতে পারো, একবারে চাইলে যোগ করে দিতে পারো, এখানে এখানে কি কি আছে আমাদের, দেখো 9p স্কয়ার যোগ 4p মানে 13 স্কয়ার, 13p স্কয়ার, তারপর দেখো এখানে কি 12p স্কয়ার cos আলফা, এই পাশে কি আছে 36 আর 4 40, 40p স্কয়ার যোগ হচ্ছে 24p স্কয়ার cos আলফা। এবার তো বুঝতে পারছো কি করতে হবে, 4 দিয়ে ভিতরে গুণ করে দিয়ে আমাদের কাটাকাটি করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো 4 তেরং কত, 48p স্কয়ার cos আলফা ইকুয়াল দেখো 40p স্কয়ার যোগ হচ্ছে 24p স্কয়ার cos আলফা, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কাটাকাটি করতে হবে, দেখো 40p স্কয়ার 52p স্কয়ার বিয়োগ হয়ে যাবে, এই পাশে সবগুলো চলে আসলে 52 থেকে 40 বাদ দিলে কত, এখানে 12p স্কয়ার পাইলাম, প্লাস দেখো 48 থেকে 24 বাদ দিলে কত, 24 থেকে 24p স্কয়ার cos আলফা ইকুয়াল কত, এই পাশে 0, তো এখানে কিন্তু অ্যানসার আমরা মোটামুটি পেয়ে গেলাম। দেখো যদি p স্কয়ার কমন নিয়ে নাও বা এখান থেকে দেখো 12p স্কয়ার cos স্কয়ার, তুমি চাইলে দেখো 24, যে 24p স্কয়ার cos আলফা এটা সমান কত আসছে, এটা সমান -12p স্কয়ার না, তাহলে ওই পক্ষে p স্কয়ার কাটা, তো তোমার এই পাশে থাকলো 24, এই পাশে থাকলো -12, তো তুমি এখান থেকে সুন্দর মতো লিখতে পারো, দেখো cos আলফা এখানে কত থাকলো, এখানে 24 cos আলফা ইকুয়াল টু দেখো -12, দেখো এখানে আমি বলতে পারছি cos আলফা ইকুয়াল কত -12/24, তার মানে কি এখানে -12 আসতেছে, তাহলে অতএব আলফা সমান কত বলতো cos ইনভার্স -12, cos ইনভার্স -12, তাহলে -12 মানে কি এখানে 120 ডিগ্রি, 20 ডিগ্রি। এখানে শর্টকাটটাও সেম, যদি বলের পরিমাণটা মধ্যবর্তী কোণ মনে করো ফিক্সড আছে, এখানে তুমি একটা বলকে দ্বিগুণ করলা, অপরটা লব্ধির মানও যদি দ্বিগুণ হয়ে যায়, লব্ধির মানও যদি দ্বিগুণ হয়ে যায়, সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি, ঠিক আছে। এরকম কনসেপ্ট যদি থাকে, আমি জাস্ট ম্যাথ করে বুঝালাম, তো এটা ডিরেক্ট শর্টকাটই এরকম যে তুমি প্রথম বলকে দ্বিগুণ করলে অপরটা যদি লব্ধি যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে তখনই কিন্তু এখানে মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে।
এই প্রশ্নটা আসলে তোমার তো আর করার দরকার নাই, আমি তো করে দিলাম, তো তুমি মাথায় রাখবা লেখা 20 ডিগ্রি। এবার তোমাকে বলছে a ক্রস b ইকুয়াল টু a ডট b হলে মধ্যবর্তী কোণ কত। এখানেও সেম কন্ডিশন। a ক্রস b মান আমরা জানি কি, a ক্রস b মান হচ্ছে আমরা জানছিলাম ab sin থিটা। a ডট b এর মান কত, ab cos থিটা। ab ab কাটা, তাহলে cos থিটা যদি এবার চলে আসে তাহলে এপাশে কি হলো 1 হয়ে যাবে না, sin থিটা ওই পক্ষে cos থিটা দিয়ে ভাগ করলাম, ওই পক্ষে cos থিটা দিয়ে ভাগ করলে এপাশে থাকলো 1, তাহলে এখানে কত হলো tan থিটা না, tan থিটা ইকুয়াল টু 1, তার মানে থিটা ইকুয়াল টু কত বলতো 45, কারণ tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে অ্যান্সার কত হবে 45 ডিগ্রি। তো এইভাবে প্রশ্নগুলো কিন্তু দেয়, এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে এ গ্রিতেও আসছে, ঠিক আছে। এবার দেখো তোমাকে বলছে ক্রস গুণনের টাইপ থেকে একটা প্রশ্ন, তোমাকে বলছে আমাদের এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, তো এদের দ্বারা বেশি তো আয়তকার ঘনবস্তুর আয়তন কত, আয়তাকার ঘনবস্তুর আয়তন কত। নরমালি যে আয়তন বের করার যে কন্ডিশন ভি, আমরা বের করি হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সাথে ডট গুণ অপর দুইটার ক্রস, ঠিক আছে। তো এখান থেকে তুমি জাস্ট নির্ণায়ক বের করলে মান পেয়ে যাবা 1 1 2 2 1 3 2 3 4 1, নির্ণায়ক করো তাহলে মান পেয়ে যাবে যে কোনো একটা সারির সাপেক্ষে। তাহলে 1 ধরলাম, 1 এর সারি কলাম বার, তাহলে তুমি এখানে পাইলে কত 1 মাইনাস 3 4 12 মাইনাস 1, ঠিক আছে। তাহলে মাইনাস 1 নিলে এর সারি কলাম বাদ, তাহলে 2 1 কে 2 মাইনাস 9, তারপর প্লাস 2 2 এর সারি কলাম বাদ, 4 8 4 দুগুণে 8 মাইনাস, ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবে আলটিমেট 1 মাইনাস 12 মানে কি মাইনাস 12 মাইনাস 11 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস হচ্ছে 7, তারপর দেখো এখানে 8 বাদ দিলে কত 5, এখানে থাকলো 10 17 মাইনাস হচ্ছে 11, তার মানে কত থাকে 6 থাকে। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 6। তো এইভাবে আমাদের আয়তনগুলো বের করতে হয়, ঠিক আছে। আয়তনগুলো এইভাবে নরমালি বের করতে হয়। যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে তাহলে প্রথমে বি ক্রস সি বের করতে হবে, তারপর ডট গুণ করতে হবে। আর যেহেতু আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, জাস্ট আমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বের করে আয়তনটা বের করতে পারি। এবার দেখো ওয়াই অক্ষের উপরে লম্ব, তো এটা মাথায় রাখতে হবে ওয়াই অক্ষের উপর লম্বটা কি। আমরা বলছিলাম কি যে প্রত্যেকটা অক্ষ প্রত্যেকটার উপরে লম্ব, ঠিক আছে। এটা এক্স, এটা ওয়াই জেড, ঠিক আছে। তাহলে আমি যদি বলি ওয়াই এর উপর লম্ব কি হবে বলতো, ওয়াই এর উপর লম্ব কি হবে, ওয়াই এর উপর লম্ব, ওয়াই এর উপর লম্ব কে কে হবে বলতো, ওয়াই বাদে যা আছে দুইটাই লম্ব। ওয়াই এর উপর লম্ব কে বলতো, ওয়াই এর উপর লম্ব হচ্ছে জেড এক্স অক্ষ এবং জেড অক্ষ। তাহলে ওয়াই বরাবর কে আছে, জে আছে না, এর উপর লম্ব কে হয় বলতো, এক্স বরাবর কে আছে আই এবং জেড বরাবর কে, ঠিক আছে। তাহলে এখানে আমার যে ক্রস গুণনগুলোর মান আমি পাবো, এখানকার ভ্যালুগুলা যেটার মান আই অথবা কে আসবে, এই অপশনগুলোর যেটার মান আমাদের কি আসবে বলতো আই অথবা কে আসবে, এটা হবে ওয়াই অক্ষের লম্ব। আর যদি বলতো ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে যেটার রেজাল্ট জে আসবে অথবা মাইনাস জে, জে অথবা মাইনাস জে, ঠিক আছে, তাহলে হবে সেটা সমান্তরাল। বুঝা গেল, সমান্তরাল বলতে ওই বরাবর ভেক্টর, আর লম্ব বললে ওইটা বাদে অপর দুইটা যে কোনো একটা আসলে লম্ব। কারণ আমরা জানি এখান থেকে আমাদের সূত্রগুলো লাগবে, সেটা কি বলতো আই ক্রস জে, এটা মানে কি, এটা হচ্ছে কে, আমরা মনে রাখবো কিভাবে, এখানে আই, এটা মনে করো আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে যেভাবে চোরকি মনে রাখবে, চোরকি আই সাথে জে যাবে, জের সাথে কে যাবে, কে সাথে আই যাবে, তো দুইটার ক্রস গুণ অপরটার মান, আই ক্রস জে ইকুয়াল টু কে লেখা যায়, কারণ কি আই এবং জে এর মধ্যে লম্ব কে, লম্বটা হচ্ছে কে, কারণ আমরা জানি কি ক্রস গুণ করলে কি পাওয়া যাবে, ওই দুইটার লম্ব দিকে একক ভেক্টর, তাহলে আই আর জে তো একক ভেক্টরই, লম্ব দিকে একক ভেক্টর কি, কে না। তারপর দেখো জে ক্রস কে, এটা মানে কি হবে, এটা মানে হচ্ছে যেটা নাই সেটা আই, তারপর হচ্ছে কে ক্রস আই, কোনটা নাই, জে নাই, জে নাই, ঠিক আছে। তো এই সূত্রগুলো আমাদের লাগবে। তো প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে কি হচ্ছে আই ক্রস জে, দেখো আই ক্রস জে মানে কি, কে পাইছিলাম না, এই যে কে ক্রস আই, কে ক্রস আই, এটা মানে কি হচ্ছে কে ক্রস আই, কে ক্রস আই, দেখো আই ক্রস কে মানে হচ্ছে জে, তাহলে কে ক্রস আই যখনই চেঞ্জ হয়ে যাবে অবস্থান, যখন দেখো কে ক্রস আই মানে কি হচ্ছে জে হয়ে যাচ্ছে না, জে, জে এই জে, যেটা কি বলতো, যেটা হচ্ছে সমান্তরাল, যেটা কি হবে সমান্তরাল, তার মানে এটা সমান্তরাল, এটা কি আছে, এটা হচ্ছে সমান্তরাল, যখনই মানটা জে অথবা মাইনাস জে হবে তখন কি ও একটা সমান্তরাল, এটা আমার হচ্ছে লম্ব। আবার আই ক্রস জে, আই ক্রস জে মানে কি, আই ক্রস জে মানে হচ্ছে কে, কে ক্রস কে, তাহলে কে ক্রস কে এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে জিরো, ঠিক আছে। তারপর দেখো জে ক্রস আই, আই ক্রস জে মানে হচ্ছে কে, তাহলে জে ক্রস কে হবে কি উল্টা যাচ্ছে না, তাহলে অবস্থান যদি চেঞ্জ হয় তাহলে এখানে কি আসবে, মাইনাস আসবে, এখানে তোমার মাইনাস আসলো, মাইনাস কে ক্রস এখানে জে। তো তুমি চাইলে দেখো, তুমি চাইলে এটা কি লিখতে পারো, এটা তুমি লিখতে পারো, মানে এটা পজিটিভ আনতে যাচ্ছ, তাহলে তোমার এখানে হয়ে যাবে হচ্ছে দেখো এটা তুমি লিখতে পারো হচ্ছে জে ক্রস কে,
তাহলে জে ক্রস কে মানে কি হচ্ছে বলতো, জে ক্রস কে মানে আই। তাহলে আইটা কি বলতো, ওয়াই একেবারে লম্ব না, তাহলে আমাদের রেজাল্ট তো পেয়ে গেছি, এটা হচ্ছে মূলত লম্ব। অপরটা যদি দেখি কে ক্রস জে, কে ক্রস জে, তাহলে জে ক্রস কে মানে আই, তাহলে জে কে ক্রস কে মানে কি, এখানে মাইনাস আই হবে, মাইনাস আই ক্রস হচ্ছে কে, এটা সমান কিন্তু আলটিমেটলি দেখবে মাইনাস জে। তাহলে লম্ব কি হচ্ছে শুধুমাত্র আই এবং কে যদি আসে রেজাল্ট, তাহলে কিন্তু লম্ব হবে। তাহলে এইভাবে আমাদের এই চারটা কিন্তু, ঠিক আছে। আই ক্রস জে যদি কে হয়, তো তোমাকে যদি বলে জে ক্রস আই, তখন অবস্থান চেঞ্জ হয়ে গেল, তখন কি হবে মাইনাস, ঠিক আছে। এবার দেখো কোন ভেক্টরটা এক্স অক্ষের সাথে সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সাথে সমান্তরাল মানে কি, তোমাকে অবশ্যই রেজাল্টটা কি আসবে, আই আসবে অথবা মাইনাস আই, ঠিক আছে। তাহলে সেটা হবে কি এক্স অক্ষের সমান্তরাল। তো চলো আই ক্রস জে, আই ক্রস জে মানে কি দেখলাম এখানে, আই ক্রস জে মানে হচ্ছে কে, কে ক্রস আই, কে ক্রস আই এটা সমান আমরা কি দেখলাম জে। জেটা কি হবে এক্স অক্ষের লম্ব, এটা হবে না, কি হচ্ছে এটা হচ্ছে লম্ব হবে। লম্ব বলতো তাহলে এটা অ্যান্সার আমি ধরে নিতে পারতাম। তো দেখো যে আই ক্রস জে, আই ক্রস জে মানে কি এখানে কে, কে ক্রস কে এটা মানে তো 0, তারপর আই ক্রস জে এটা মানে আবার কে, কে ক্রস জে, দেখো জে ক্রস কে, তাই না, জে ক্রস কে মানে ছিল আই, তাহলে কে ক্রস জে মানে কি হবে এখানে মাইনাস। আবার দেখো কে ক্রস জে এটা মানে আমরা কি পাচ্ছি, এটা মানে ছিল হচ্ছে মাইনাস আই ক্রস কে, এটা সমান আমাদের কি আসছে মাইনাস জে চলে আসবে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র দেখো এটা কি আমাদের আই আসছে না, আই অথবা মাইনাস আই হলেই কি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আই অথবা মাইনাস আই এক্স অক্ষ বরাবর কাজ করে, এটাই হবে কি বলতো এক্স অক্ষের অক্ষের সমান্তরাল, অক্ষের সমান্তরাল। তো কোনটা কোন অক্ষের লম্ব বা কোনটা কোন অক্ষের সমান্তরাল এরকম প্রশ্ন দিতে পারে। দেখো লম্ব হলে ওয়াই বাদে, ওয়াই মানে কি জে, জে বাদে যে দুইটা মান আসবে আই অথবা কে আসলে ওইটা হবে অ্যান্সার। সমান্তরাল বললে এক্স বলছে না, তাহলে আই আসতে হবে, আই অথবা মাইনাস আই আসলে সেটা হবে সমান্তরাল, বাকি দুইটা লম্ব। এবার দেখো জে ক্রস আই ক্রস কে এর মানটা কত হবে, এটা 23 সালে আসা 13 সালে আসা একটা প্রশ্ন, জে ক্রস কে, তাহলে আমরা আই ক্রস জে, আই ক্রস জে এটা মানে কি জানতাম, এটা মানে জানতাম কে, এখানে জে ক্রস আই এটা সমান কি হবে মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে মাইনাস কে ক্রস কে, এটা আলটিমেটলি যেভাবে হোক মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে, ঠিক আছে, এখানে তোমার হচ্ছে 0 চলে আসবে। এবার দেখো 2i cos 3k, দেখো এদিকে ছিল কে, এদিকে ছিল হচ্ছে মাইনাস কে, মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180 ডিগ্রি না, এই যে কে ক্রস কে মানে কি সাইন পাবো না, এই যে sin 180 ডিগ্রি ইকুয়াল 0। অনেকে হয়তো প্রশ্ন করতে পারো হয় এখানে 0 কেন হলো, মাইনাস আছে, এখানে sin 180 ডিগ্রি মানেও 0, অ্যান্সার কি হবে 0 হবে। আর দেখো 3 এখানে আমরা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট গুলো গুণ করে নিব, তাহলে 3 আর 2 কত 6 হয়ে গেল না, 6 তোমার হচ্ছে জে ক্রস, ঠিক আছে, জে ক্রস কে এটা মানে কত আই। এবার দেখো a ইকুয়াল টু যদি মাইনাস বি হয় তাহলে a ক্রস বি কত, তাহলে আমরা প্রথমেই দেখছিলাম যদি a ইকুয়াল যদি মাইনাস বি হয় আলফা কত হবে, মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, আর সাইনে 180 ডিগ্রি মান কত 0, তার মানে এখান থেকে আমাদের a ক্রস বি এটা সমান কি বলতো এ বি সাইন 180 ডিগ্রি, যার মান হচ্ছে 0। এবার দেখো 2010 একটার প্রশ্ন, এই দুইটা ভেক্টরের উপর লম্ব ভেক্টর কোনটা, কি বলছে লম্ব ভেক্টর, তোমাকে দুইটা কথা বুঝতে হবে, লম্ব ভেক্টর আর লম্ব একক ভেক্টর। যদি লম্ব ভেক্টর বলে তাহলে তুমি জাস্ট সুন্দর মতো a ক্রস বি বের করবা, কি করবা a ক্রস বি বের করবা। আর যদি তোমাকে বলে যে লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে ইটা, ইটা সমান কি হবে, প্রথমে a ক্রস বি বের করবো, দুইটা ভেক্টরের ক্রস গুণ, নিচে হবে তাদের মান, নিচে হবে তাদের মান, ঠিক আছে। লম্ব দিকে বললে আলাদা জিনিস আর লম্ব ভেক্টর বললে আলাদা জিনিস, শুধু লম্ব ভেক্টর তার মানে a ক্রস বি, লম্ব দিকে একক ভেক্টর a ক্রস বি বের করবা, তারপর তার মান দিয়ে ভাগ। এখানে জাস্ট লম্ব ভেক্টর বের করতে বলছে, তাহলে আমরা কি এখানে পি আর কি ধরে নাও, এটা a ধরো এটা b ধরে নাও, তাহলে এখানে a ক্রস বিটা বের করে ফেলো, a ক্রস বের করে i যে কে ভ্যালুগুলো বসায় দাও, 2 মাইনাস 1 এখানে 1, এখানে হচ্ছে 2 2 মাইনাস, আর সারি কলাম বাদ, তাহলে সারি কলাম বাদ দিলা, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল, 2 কে 2 তাহলে মাইনাস 2, তোমার হবে মাইনাস জে, মাইনাস জে সারি কলাম বাদ, তাহলে থাকলো কি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2, দেখো 2 কে 2 এখানে মাইনাস 2, তারপর প্লাস কে কে সারি কলাম বাদ, সারি কলাম বাদ 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মাইনাস মাইনাসে প্লাস 2, ঠিক আছে, ক্যালকুলেশন করো,
কি আসে মাইনাস আই আসে, তারপর দেখো এখানে 2 দুগুণে 4, দুইটা কি মাইনাস না, সামনে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস 4 জে, তারপর দেখো এখানে 4 আর 2 6 আসে প্লাস 6 কে। তো এইটাই মূলত হচ্ছে আমাদের এই দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর, দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর। যদি বলতো লম্ব একক ভেক্টর তখন আমরা কি এটার মান দিয়ে নিচে ভাগ করে দিলাম, তাহলে কি লম্ব দিকে একক ভেক্টর পেয়ে। আচ্ছা, এই যে লম্ব দিকে একক ভেক্টর এরকম একটা মান আমরা পেয়ে গেছি। দেখো এমন একটা ভেক্টর নির্ণয় করো যা এক্স ওয়াই তলের সমান্তরাল, তাহলে এক্স ওয়াই তলের সমান্তরাল একটা ভেক্টর আমরা পাইলাম কি এক্স আই প্লাস মনে করো ওয়াই জে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে আই আর জে থাকবে। এবার 2i যে এটার সাথে সমকোণ তৈরি করে, এটার সাথে সমকোণে অবস্থান করে, মানে যে ভেক্টরটা বের করব এই যে এক্স ওয়াই সমান্তরাল কি এক্স আই প্লাস ওয়াই যে, এটা হচ্ছে এই ভেক্টরের সমকোণে অবস্থান করে। তাহলে দুইটা ভেক্টর সমকোণ মানে কি লম্ব, লম্ব হলে কি হয় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে মূলত তোমাকে এক্স আর ওয়াই এর মান বের করে ভেক্টরটার মান বসালে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এমন একটা ভেক্টর বের করো যেটা এক্স ওয়াই সমান্তরাল এবং এই ভেক্টরটার সাথে লম্ব। তাহলে এক্স ওয়াই সমান্তরাল ধরে নিলাম এক্স আই প্লাস ওয়াই যে, এটা হচ্ছে ভেক্টর। তাহলে এক্স আর ওয়াই এর মানটা বের করলে আমরা মানটা পেয়ে যাবো। তো প্রথম কন্ডিশন ফার্স্ট স্টেপ, তখন তোমাকে বলছে এটা লম্ব, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি। তাহলে লম্ব হলে কি হয় 0 হয় না, ডট গুণ। লম্ব হলে আমরা কি জানি এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে ডট 2i মাইনাস 2j প্লাস হচ্ছে 6 এটা সমান কত হবে 0 হবে। তাহলে এখান থেকে আমরা দেখি এক্স এর মানটা বের বসায় দিই কিন্তু ভাবে দুইটা কন্ডিশনে বের করতে হবে। ঠিক আছে, যেহেতু লম্ব দিকের ভেক্টর চাইছে তাহলে লম্ব দিকের কন্ডিশনে মান, তাহলে দেখো এখান থেকে আমরা পাই একটি একক ভেক্টর, কি বলছে একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর এই জন্য গুরুত্বপূর্ণ, লম্ব দিকে একক ভেক্টর। তাহলে দেখো 2x মাইনাস 2y ইকুয়াল কত 0, অথবা এখান থেকে x ইকুয়াল টু y আমি ভ্যালুটা পাইলাম। ঠিক আছে, এখন এখন লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক, কার লম্ব দিকে একক ভেক্টর এই যে xi প্লাস yj এটার লম্ব দিকে, কারণ কি যে লম্ব ভেক্টর নির্ণয় করা যায় এটার সমান্তরালে। ঠিক আছে, তাহলে এই যে x আমরা কি ভেক্টর, ঠিক আছে, যে ভেক্টর তার মান দিয়ে ভাগ, এখানে প্লাস মাইনাস হবে। ঠিক আছে, রুট আবার স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে দেখো যেহেতু আমরা x সমান y পাইছি, তাহলে x এ যাই কি y বসাই দিব, প্লাস মাইনাস দেখো উপরে x i প্লাস হচ্ছে x, নিচেও কি পাচ্ছি দেখো x স্কয়ার প্লাস হচ্ছে x, তার মানে আমি দেখতে পারি রুট আবার এখানে x কমন নিলে তুমি পাচ্ছ i প্লাস j, আর নিচে দেখো x স্কয়ার প্লাস x মানে কি 2x স্কয়ার, তাহলে x স্কয়ার রুট করলে x থাকে, তাহলে এখানে x থাকলো রুট আবার 2 x কাটা, তুমি এখানে পালে কি প্লাস মাইনাস i প্লাস j বাই। ঠিক আছে, তাহলে প্রশ্নটা বুঝো, তাহলে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যেটা এক্স ওয়াই তলের সমান্তরাল, তাহলে এক্স ওয়াই তলের যে সমান্তরাল একটা ভেক্টর আমি ধরলাম এইটারই একক ভেক্টর। একক ভেক্টর মানে কি যে ভেক্টর তার মান দিয়ে ভাগ করতে হবে, এই যে তার মান দিয়ে ভাগ করলাম আয়ের সহগ স্কয়ার যোগ দিয়ে সহগ স্কয়ার। ঠিক আছে, তাহলে এটার জন্য আমি জাস্ট এই যে এই ভেক্টর আর এই ভেক্টর কি লম্ব, লম্ব থেকে কন্ডিশন থেকে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করলাম, x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল টু y, তো এই কন্ডিশন থেকে জাস্ট সুন্দর মতো একক ভেক্টরটা বের করলাম। ঠিক আছে, যে ভেক্টরটা ধরছি ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিল অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সারটা কোনটা এই যে। এবার দেখো সামান্তরিকের ক্ষেত্রফল, তো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, নরমালি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে কর্ণ, তো কর্ণ যদি দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল কত, যদি তোমাকে এ আর বি কর্ণ হয়, এ ও বি কর্ণ হলে ক্ষেত্রফল হাফ এ ক্রস বি। ঠিক আছে, এ ক্রস বি মানকে হাফ দিয়ে ভাগ, আর যদি এ ও বি যদি বাহু হয়, এ ও বি বাহু হলে ক্ষেত্রফল জাস্ট এ ক্রস বি তার মান। ঠিক আছে, তাহলে যেহেতু কর্ণ দেওয়া আছে তাহলে ক্রস গুণ করে তাকে অর্ধেক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল ইকুয়াল ক্রস গুণ করো আই এ ক্রস বি অ্যাকচুয়ালি জে কে, তাহলে আয়ের সবগুলো বসাও 3, জে এর সব বসাও এখানে 1, তারপর কে এর সব হচ্ছে -2, দেন এখানে পাচ্ছি 1, তারপর এখানে -3, এখানে হচ্ছে 4। ঠিক আছে, এরপর আমরা কি বিস্তার করো আই নিলাম, তাহলে আয়ের সব কলম সারি কলম বাদ, তাহলে এখানে দেখো 4 আসছে, মাইনাস মাইনাসে প্লাস
মাইনাস 3 হয় মাইনাস জে যদি নাও তাহলে এটা সারি কলাম বাদ, দেখো 3 4 12 প্লাস হচ্ছে 2, ঠিক আছে। প্লাস যদি কে নাও, কে নিলে কে সারি কলাম বাদ মাইনাস 9 মাইনাস 1, এখান থেকে ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবো। এখানে পাচ্ছি কত মাইনাস 2i, ঠিক আছে। 12 12 24, 12 2 24 মাইনাস 12 2 14, 14 জে, তারপর দেখেন 9 মাইনাস 10, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট, এটা আমাদের নরমালি কি পেলাম, এটা পেলাম হচ্ছে a ক্রস b পাইলাম, a ক্রস b। এবার a ক্রস b এর মানটা তোমাকে বের করতে হবে, a ক্রস b এর যে মান এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে a ক্রস b এর মানটা কি হবে, √2 এর পরিষ্কার মানে 4 14 196 যোগ হচ্ছে 100, তাহলে 4 আর 100 200, 200 টাকা আউট করলে 300, তাহলে √2 কত 300, ঠিক আছে 300। তাহলে ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল হাফ a ক্রস b এর মান, তার মানে কি বলতো হাফ √300। হাফ √300 কোনটা দেওয়া আছে, এই যে হাফ √300 এই নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমাদের ক্ষেত্রফল বের করে দিতে পারে। অন্য দিলে হাফ ইনটু a ক্রস b মান, আর যদি শুধুমাত্র ভাউ হয় তাহলে a ক্রস b বের করলেই এটা মান বের করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। নেক্সট তোমাকে বলছে দুইটা ভেক্টর সমান্তরাল যদি হয় তাহলে ল্যামডা এর মান কত, এটা 20 এ আসছে, 2020 এ আসছে। তো দেখো তোমাকে যদি নরমালি a ইকুয়াল তোমাকে দেওয়া আছে a1 মনে করো i প্লাস b1 জে প্লাস মনে করো c1 কে, আর b সমান তোমাকে দেওয়া আছে হচ্ছে মনে করো a2 i প্লাস হচ্ছে b2 জে প্লাস হচ্ছে c2 কে। যদি সমান্তরাল হয় a ও b সমান্তরাল, a ও b সমান্তরাল হলে a ও b সমান্তরাল দুইটা লেখা যায়, a ক্রস b এটা সমান 0, এবং তুমি জাস্ট আয়ের সহগের অনুপাত ইকুয়াল j এর সহগের অনুপাত ইকুয়াল হচ্ছে k এর সহগের অনুপাত, এটা লিখতে পারো, ঠিক আছে। k এর সহগের অনুপাত এটা লিখতে পারো, এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। কি হবে, আয়ের সহগের অনুপাত, j এর সহগের অনুপাত, k এর সহগের অনুপাত। তাহলে এখান থেকে অতএব আমরা লিখতে পারি, দেখো দুইটার লম্ব, তাই না, দুইটার লম্ব হয় তাহলে আমি বলতে পারি 2 বাই হচ্ছে -4 ইকুয়াল দেখো 3 বাই হচ্ছে -6, তারপর হচ্ছে 1 বাই হচ্ছে -λ, যে কোনো দুইটা নাও। তাহলে অতএব আমরা এখান থেকে 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 2 বাই -4 লিখতে হবে, মাইনাস কাটা, তাহলে এখানে তুমি লিখতে পারো হাফ, 1 বাই ল্যামডা ইকুয়াল টু কত হলো, হাফ হলো না, তাহলে ল্যামডার মান কত হবে, ল্যামডার মান 2, তাহলে যে সমান্তরাল হলে ল্যামডার মান কত হলো 2। এইভাবে আমাদের দুইটা ভেক্টর সমান্তরাল হলে ইজিলি প্রধান একটা রাশির মানটা বের করে ফেলতে। এখানে আরেকটা সমান্তরাল হওয়ার শর্ত দেওয়া আছে, তাহলে এখানে আমরা দেখো a ও b সমান্তরাল, তাহলে m এর মানটা কত, তাহলে এখানে আমরা দেখো এই যে আয়ের সহগ অনুপাত 3/12 ইকুয়াল -2/m, যে কোনো দুইটা নিলে হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে দেখো আমরা 3m ইকুয়াল হচ্ছে মাইনাস, m সমান সমান কত হবে 3 আর 24 -8। এবার দেখো আমরা ভেক্টর ক্যালকুলাসে চলে আসলাম। তো ভেক্টর যদি অগুণনশীল হয়, এটা 23 তো বেশি আসছে, তার মানে কি এটার যে ক্রস গুণন বা হচ্ছে এটার যে কার্লটা কি হবে, শূন্য হবে, কার্লটা কি হবে, শূন্য হবে। তাহলে ভি ন্যামলা ক্রস এফ এটার সমান কি হবে, 0 হবে। এটা হবে অঘূর্ণনশীল, এটা হবে সলিনয়েডাল। যদি ডাইভারজেন্স শূন্য হয় এটা হবে অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল তখন যখন কার্ল শূন্য, কোনো একটা কিছুর কার্ল শূন্য, এবং ভি ডট এটা কি ডাইভারজেন্স শূন্য, এটা কি হচ্ছে ডাইভারজেন্স ইকুয়াল 0 হলে কি হবে, সলিনয়েডাল হবে, সলিনয়েডাল, ঠিক আছে। এখানে আমাদের ন্যাবলা, এই ন্যাবলা সমান কি জানো, ন্যাবলা সমান হচ্ছে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। এরপরে যদি যাই, তোমাকে বলছে আর একটা ভেক্টর দেওয়া আছে, এটা সলিনয়েডাল হবে কিনা। তো সলিনয়েডাল হলে আমরা কি দেখলাম, যে এটা ডাইভারজেন্সটা কি হবে, শূন্য হবে, ডাইভারজেন্স এটা কি হবে, শূন্য হবে। তাহলে আমরা এখান থেকে দেখো জাস্ট কি করতে হবে জানো, তুমি এটা কি করবা ম্যাথ করার সময়, দেখো এটাকে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, এটাকে তুমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, এটাকে তুমি কি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, পার্শিয়াল ডেরিভেটিভ মানে জাস্ট এক্স টাকেই তুমি অন্তরীকরণ করবা, কি করবা এক্স টাকেই তুমি অন্তরীকরণ করবা, বুঝা গেল, কাকে অন্তরীকরণ করবা, জাস্ট এক্স কে অন্তরীকরণ করবা, আবার ওয়াই
দ্বিতীয়টা কি আমাদের যে যে শখ এটাকে তুমি জাস্ট ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করো, যেখানে থেকে ওয়াই সেখানে সেখানে অন্তরীকরণ, বাকিগুলা জিরো। যেখানে দ্বিতীয়টা কে শখকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, যেখানে জেড সেখানে শুধুমাত্র অন্তরীকরণ। ঠিক আছে, তো দেখো আমরা এখানে যদি ভ্যালুটা বসাই তাহলে এখানে কি হলো, এখানে আমরা যেটা পাচ্ছি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ডেল ওয়াই কে প্লাস ডেল বাই ডেল জেড ইন্টু কে এর সাথে আর এর যেটা পাচ্ছি বড় সড় একটা মান। তো প্রথমটাকে কি করবা, এক্স এর সাপেক্ষে। দেখো এখানে জেড কি এক্স না, তো শুধুমাত্র এক্স কে অন্তরীকরণ করলে কি থাকে, 1 থাকে 1। এবার দেখো এম ওয়াই প্লাস এক্স স্কোয়ার, তাহলে জে এর শখকে শুধুমাত্র ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই কে পরিবর্তন, তাহলে এক্স স্কোয়ার সাথে কি ওয়াই আছে না, তাহলে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, এটা জিরো হয়ে যাবে। এম ওয়াই এটাকে অন্তরীকরণ করলে কি থাকে, জাস্ট এম থাকে 1 প্লাস এম। এরপরে দেখো কে এর শখকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, শুধুমাত্র যেখানে জেড আছে ওইখানে অন্তরীকরণ। জেড আছে কোথায়, এখানে জেড আছে, এখানে জেড আছে, এক্স ওয়াই এর মধ্যে জেড নেই, এটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে কত হলো 1 হয়ে গেল, ইকুয়াল কত 0। এম এ গেল কত হবে মাইনাস। ভাবনার কিছু নাই, জাস্ট কি করবা, আয়ের শখকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে, আংশিক আংশিক অন্তরীকরণ মানে কি, যেই চলক ওই চলককে খালি পরিবর্তন, এক্স বললে এক্স কে পরিবর্তন, ওয়াই বললে ওয়াই কে পরিবর্তন, জেড বললে জেড কে পরিবর্তন। আয়ের শখকে এক্স দ্বারা, ওয়াই এর শখকে জেড ওয়াই দ্বারা এবং জেড এর শখকে জেড দ্বারা। এবার দেখো এখানে বলছে ডাইভারজেন্স ইকুয়াল কত, এখানে আমরা সেম ভাবে করব, ভি এর ডাইভারজেন্সটা কত। তাহলে দেখো এখানে জাস্ট আমরা কি ডট বি এটা সমান কি লিখতে পারি, আয়ের শখকে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, যেহেতু গুণ অবস্থায় ওয়াই থাকবে, এক্স স্কয়ার ওয়াই কে অন্তরীকরণ করলে কি থাকবে বলতো 2x, ঠিক আছে না, 2x ওয়াই থাকবে। তারপর দেখো ওয়াই স্কয়ার জেড, জে এর শখকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে এখানে কি পাচ্ছি বলতো 2y জেড। এরপরে দেখো কে এর সাপেক্ষে জেড, এর শখকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, জেড স্কয়ার এক্স মানে কি আমরা 2z x। তার বলছে কোন বিন্দুতে 1 1 0 মানে কি, 1 1 0 মানে কি, তুমি x = 1 বসাবা, y = 1 বসাবে এবং z = 0, তার মানে যেখানে z আছে সেখানে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0, কারণ z এর শখ কি তোমাকে 0 দেওয়া আছে, জাস্ট এখানে ভ্যালু বসাইতে হবে। 2 গুণন 1 গুণন 1, তার মানে কি 2, এটা হবে আমাদের অ্যানসার। তো ইজিলি আমরা কিন্তু এই যে ভেক্টর ক্যালকুলাসগুলো ম্যাথগুলো করে ফেলতে পারি। অবস্থান ভেক্টর r হলে ডাইভারজেন্স কত, তো অবস্থান ভেক্টর r এটা কি জানো, এটা মানে হচ্ছে xi প্লাস হচ্ছে yj প্লাস হচ্ছে ওটা কি বলতো জেড কে। তাহলে এটা এবার যদি আমি এটা ডাইভারজেন্স করতে যাই তাহলে কি করতে হবে বলতো, ভি ডট নেবলা ডট আর, মানে কি এক্স এর শখকে আই এর শখকে এক্স দ্বারা অন্তরীকরণ, তাহলে কি 1 হবে, ওয়াই এর শখকে ওয়াই দ্বারা অন্তরীকরণ মানে কি 1 হবে, তারপর কে এর শখকে জেড কে জেড কে অন্তরীকরণ 1, তার মানে এখানে 3। ঠিক আছে, তো ডাইরেক্ট তোমাকে যদি বলো অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত, সেটা হবে কি 3। এবার আসো আর ইকুয়াল টু দেওয়া আছে ভি ডট আর, দেখো তো এখানে কোনো চলক আছে কিনা, এখানে কি কোনো চলক আছে, ডাইভারজেন্স থাকলে অবশ্যই চলক থাকতে হবে, এখানে তোমার x থাকতে হবে, এখানে y থাকতে হবে, এখানে z থাকবে, আছে নাই, তার মানে এটা কি, এটা 0 এটা 0 এটা 0, তাহলে आंसर কত 0। তো নিচের কোণের ক্ষেত্রে এখানে v ডট নেবলা ডট ইকুয়াল টু 0, এটা কি সলিনয়েডাল, তো এটা কি চিত্র না, চিত্রের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট। দেখো এইটা যখন সবগুলা বের হয়ে যাচ্ছে, যখন সবগুলা বের হচ্ছে, নিট ফ্লাক্স, ফ্লাক্সগুলো কি হচ্ছে বের হচ্ছে না, বের হচ্ছে, ফ্লাক্সগুলো কি হচ্ছে বের হচ্ছে, এটা কি হচ্ছে ভিতরে ঢুকছে, এটা কি হচ্ছে ভিতরে ঢুকছে, এবং এটা ভিতর এবং বাইরের সমান, ভিতর এবং বাইরে সমান, ভিতরে যতগুলা ঢুকছে বের হচ্ছে ঠিক ততগুলাই। এই চিত্র থাকলে তোমার কি হবে বলতো, এই চিত্র থাকলে ভি ডট আর ইকুয়াল টু কত প্লাস, এবং যদি ভিতরে ঢুকে সেই ক্ষেত্রে আমাদের ডাইভারজেন্সটা কত হবে নেগেটিভ, আর যদি ঢুকতেছে বের হচ্ছে দুইটাই সমান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা কি হবে সলিনয়েডাল বা ডট। ঠিক আছে, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের এটা হবে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে 0। তো আমাদের কোর্স ডিটেইলস গুলো আরেকবার তোমাদের বলে দিই, সেটা হচ্ছে আমাদের রাবি সিমেন্টের যে রাবি প্লাস গুচ্ছ শিওর শর্ট কোর্সটা, এটা আমরা জাস্ট ইম্পর্টেন্ট যে পরীক্ষায় ইম্পর্টেন্ট আসার মতো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলাই সলভ করবো। যাদের এখনো বেসিকের সমস্যা, যাদের এখনো কনসেপ্টের প্রবলেম, আমরা কোশ্চেন সলভ করতে করতে, টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করতে করতে তোমাদের পরের টপিকটা বোঝায় দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এখানে আমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি 3-4টা সাবজেক্টের মোটামুটি ক্লাস হবে রাবির জন্য। তো রাবির জন্য 25টা ক্লাস পাবো এবং গুচ্ছের জন্য 25টা ক্লাস। রাবির জন্য রাবির আগে শেষ করে দেবো এবং রাবির পরে তোমাদের গুচ্ছের জন্য আস্তে ধীরে তোমাদের ক্লাসটা নিব। তো যাদের বেসিকের সমস্যা আছে, যাদের বেসিকের প্রবলেম, এখনো কিছু পারতেছো না বাট আবেদন করে ফেলছো, পরীক্ষা দিবা, একটা সিটিং শিট করতে চাও, তাদের জন্য অবশ্যই এই কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। তো বিকাশ নগদে ক্যাশ ইন করলেই, তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবা। আর এখানে কিন্তু এক্সামও থাকছে, 60+ এক্সাম থাকতেছে এবং 50টার বেশি আমাদের এখানে ক্লাস থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল মূলত আজকের ক্লাসটা। তো কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবা না, ভালো লাগলেও জানাবা, খারাপ লাগলেও জানাবা, খারাপ লাগলে হয়তো আমি পরবর্তীতে ইমপ্রুভ করবো, আর ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ ভালোই।
এবং পরবর্তীতে কোন চ্যাপ্টারে তোমাদের সমস্যা সেটা জানাবো, আমি পরবর্তীতে ওইটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ভালো থাকো সবাই।